হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। ব্যাট আর বল হাতে বসে আছে নিলয় স্টেডিয়ামের ভিতরে। দূরে সবাই প্র্যাকটিস করছে। এটাকে স্টেডিয়াম বলার থেকে ক্রিকেট গ্রাউন্ড বললে ভালো হয়, কারণ বেশ দূরে ভার্সিটি দেখা যাচ্ছে। আর এটা হলো একটি স্পোর্টস ভার্সিটি। এখানে যারা পড়াশোনা করে তারা সবাই পড়াশোনার পাশাপাশি ক্রিকেট, ফুটবলার বা যে যেটা হতে চায় সেটা নিয়েই পড়াশোনা করে। নিলয় গতকাল এখানে ভর্তি হয়েছে। আজকে সকাল সকাল স্পোর্টস ভার্সিটিতে এসে মাঠের এক কোণায় বসে আছে। স্বপ্ন ছিল ওর ক্রিকেটার হওয়া, সেজন্য এখানে এসেছে। এক এক করে ভার্সিটিতে অনেকেই আসতে শুরু করেছে। নিলয় বসা থেকে উঠে দাঁড়ায়। তখনই একটা বল ওর পিছনে আসে। রিশান নামের একটা ছেলে জোর গলায় বলে, ওই ছেলে, বলটা দে। নিলয় শুনতে পায় না। বল যে এসেছে নিলয় তা দেখতেও পায়নি। নিলয় ব্যাট আর বল ব্যাগে ঢুকিয়ে হাঁটা ধরল। ততক্ষণে রিশান আর সুজন নামের দুটো ছেলে দৌড়ে চলে এসেছে। ওরা বলটা হাতে নিয়ে নিলয়কে উদ্দেশ্য করে রিশান বলল, ওই চান্দু, কানে শুনিস না? বয়েরা হালা। নিলয় ঘুরে তাকায় পিছনে। তখনই সুজন বলে, ভাই, ওর ব্যাগে ব্যাটটা দেখেন কত সুন্দর। ওই ছেলে, এদিকে আয়। নিলয় একটু এগিয়ে আসে রিশানদের দিকে। রিশান নিলয়ের ব্যাগের হাতা টেনে ধরে বলে, ওই বয়েরা শালা, তোকে যে বললাম ওই বলটা দিতে, দিলি না কেন? সরি ভাই, শুনতে পাইনি। শুনবি না কেন? তোর কান কোথায় থাকে শালা? কান তো ঠিক জায়গাতে আছে। ভাই দেখছেন, মুখে মুখে তর্ক করে। নাম কি তোর? কোথা থেকে আসছিস? ভাই, আপনারা এমন করছেন কেন? আবার প্রশ্ন করিস? নাম বল হালা। জি, নিলয়। আমার নাম নিলয়। বাড়ি অনেক দূরে। আমি পাহাড়ি এলাকা থেকে আসছি। তোর ব্যাগ থেকে ব্যাট আর বল বের কর। কেন? নিলয়ের প্রশ্ন শুনে সাথে সাথেই ঠাস করে চর বসিয়ে দেয় রিশান। নিলয় রিশানের দিকে গালে হাত দিয়ে তাকিয়ে থাকে। দুজনেই নিলয়ের কাঁধ থেকে ব্যাগ নামিয়ে নিল। ততক্ষণে আরও ৩-৪ জন ছেলে রিশানদের পিছনে এসে দাঁড়ায়। ওরা নিলয়ের ব্যাগের চেইন খোলে, কতগুলো জার্সি আর নতুন দুটো ব্যাট বের করে। একটা লাল রঙের বলও বের করলো ওরা। সুজন বলল, ভাই, এই ছেলের কাছে তো দেখি অনেক দামি ব্যাট। ভাই, এরকম দামি ব্যাট অত্র ভার্সিটিতে নেই বলেই চলে। মনে হয় বাইরের দেশ থেকে আনছে। এখন থেকে এগুলো আমাদের, নিয়ে নে। ভাই, ভ্যাটগুলো নিয়েন না। এমন কেন করছেন আপনারা? কোন ইয়ারে তুই? জি, তৃতীয় সেমিস্টার। আমরা 4th সেমিস্টারে। আমরা তোর সিনিয়র। জানিস এই ভার্সিটিতে দুটো দলের কম্পিটিশন চলে। সিনিয়র ভার্সেস জুনিয়রের ভিতরে হয়। তোদের সাথে আমাদের। যা ভাগ এখান থেকে। আমি নতুন এসেছি। আমার ব্যাগ, ভ্যাট সব ফেরত দেন। ওই এখান থেকে সোজা চলে যা, একেবারে যেন পিছনে তাকাবি না। ভাই, আমার ক্লাস আছে, এসব ফেরত দেন। তোকে না বললাম এখান থেকে চলে যা? ভাই, আমার... নিলয় কথা শেষ করতে পারে না। ঠাস করে কয়েকটা চর পড়ে নিলয়ের গালে। একজন জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয় নিলয়কে। নিলয় দূরে গিয়ে পড়ে। ব্যাগটাও ওর দিকে ছুঁড়ে মারে একজন। নিলয় ব্যাগটা তুলে নিয়ে মন খারাপ করে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে ক্লাসের দিকে আসে। আজকে প্রথম ভার্সিটিতে এসেছে, আর আজকেই এমন ঝামেলা। চুপচাপ ক্লাসে এসে বসে সে। ক্লাসের সবচাইতে ট্যালেন্টেড ছেলে ফাহিম। সে পড়াশোনা আর ক্রিকেট খেলায় বেশ পারদর্শী। ফাহিম এসে বলে, আমাদের ক্লাসের কে ওই সিনিয়র রিশানদের সাথে ঝামেলা করেছে? সে কে? এখনই সামনে আসো। ফাহিমের কথা শুনে সবাই যে যার মুখের দিকে তাকিয়ে আছে, কারণ সবাই কিছুটা ভয় পেয়ে আছে। ফাহিম এমনিতে প্রভাবশালীর একজন ছেলে, তার ওপর ক্লাস টপার। আবার সে নিজের একটা গ্যাং নিয়ে চলে। কিন্তু সিনিয়রদের সাথে এদের সবার ঝামেলা, কারণ সিনিয়রদের কাছে ওরা একবার ক্রিকেট টুর্নামেন্টে 3বার হেরেছে। তারপর থেকে জুনিয়রদের নিয়ে ওরা নানা রকম ট্রোল করে। সে কারণে সবাই রাগ থাকলেও সহজে সিনিয়রদের সাথে লাগতে যায় না। ফাহিম আবার সবার দিকে তাকালো। সবাই বোকার মতো একে অপরের দিকে তাকাচ্ছে। ফাহিমের নির্দেশ ছাড়া কেউ ওদের সাথে লাগতে যায় না। কিন্তু আজকে হঠাৎ কে এমন করলো? ফাহিমের পাশে থাকা লিমন নামের ছেলেটা বলল,
ওই যে শেষ বেঞ্চে বসে আছে যে ছেলেটা, ওই ছেলেটার সাথে লাগছে ওদের ঝামেলা। আমি সকালে দূর থেকে দেখেছি। লিমনের কথা শুনে ফাহিম তাকায় নিলয়ের দিকে, কারণ লিমন নিলয়ের দিকেই ইশারা করেছে। ফাহিম নিলয়কে চিৎকার করে ডাকে। ওই বড় চুলওয়ালা চশমা পরা ছেলে, উঠে আসো। নিলয় তখনও বসে আছে। নিলয় কোথাও তাকায় না, সে বেঞ্চে হাতের ওপর মাথা লাগিয়ে আতশোয়া হয়ে আছে। নিলয়কে ফাহিম কয়েকবার ডাকলো। একটা ছেলে নিলয়ের কাঁধে হাত দিতেই নিলয় কাঁধ তুলে তাকালো সামনে। ফাহিম তাকে ডাকছে। ক্লাসে মেয়েরাও আছে। এখানে সবাই স্পোর্টসে ইন্টারন্যাশনালি অংশগ্রহণ করার জন্য ভর্তি হয়ে থাকে। মেয়ে ক্রিকেটার, ফুটবলার, টেনিস, যে যেমন ইচ্ছে এ ভার্সিটি থেকে স্পোর্টস শিখে নানা জায়গাতে খেলতে যায়। ওই কালা, এদিকে আসো। ফাহিমের কথা মতো নিলয় উঠে আসলো। দেখে হাবাগোবা একটা ছেলে মনে হয় নিলয়কে প্রশ্ন করলো। তুমি কি সিনিয়র রিশানদের সাথে ঝামেলা করেছো? আমি জানি না, তবে আমার ব্যাট কয়েকটা ছেলে কেড়ে নিয়েছে। ওরা এরকমই, আমাদের থেকে কিছু কেড়ে নিলে সেটা ওরা ফেরত দেয় না। ফেরত নিতে গেলে ওরা ম্যাচ পাতায়, ম্যাচে আমাদের হারাই। দু একজন ভালো খেললেও আমাদের বারবার হারতেই হয়। না থাক, ওনারা নিক। নিক মানে কি? ওরা কেন জোর করে ছিনিয়ে নেবে? এটা তো হতে দেওয়া যাবে না। চিন্তা করো না, ওদের থেকে তোমরা ব্যাট আমি ছিনিয়ে নেব। ফাহিমের কথা শুনে নিলয় মুচকি হাসলো। ইনোসেন্ট হাসি, তবে সেই হাসির ভিতরে রহস্য অনেক। নিলয় নিজের জায়গায় এসে বসে। ফাহিম বলে, ডিয়ার ক্লাসমেট, আগামী 2 দিন পর সিনিয়রদের সাথে আমাদের ক্রিকেট ম্যাচ। যেহেতু নতুন ছেলেকে নিয়ে ঝামেলা, তাই এই ম্যাচটি তার উদ্দেশ্যে উৎসর্গ করা হবে। এই ম্যাচে আমাদের জিততেই হবে। এমন সময় নেহা নামের একটি মেয়ে ক্লাসে প্রবেশ করে। কাঁধের দুপাশ দিয়ে ডার্ক ব্লু ওড়না পেঁচানো। সবাই হা করে তাকিয়ে আছে নেহার দিকে। সে ভার্সিটির সবচাইতে সুন্দরী একটি মেয়ে। সিনিয়রেরা সবাই নেহাকে পাওয়ার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু নেহা পাত্তা দেয় না কাউকে। এদিক দিয়ে থার্ড সেমিস্টারের সবাই গর্ব করে, এই দিক দিয়ে এরা জিতে যায়। কিন্তু নেহাকে প্রচণ্ড ভালোবাসে রিশান। নেহা ব্যাডমিন্টন প্লেয়ার, সিঙ্গেল বনাম ডুয়োতে চ্যাম্পিয়ন হয়েছে। তবে নেহা ক্রিকেট প্রিয়, কারণ ওর ভাই নীরব হলো ওয়ার্ল্ডের বেস্ট 1 নাম্বার প্লেয়ার। নীরবকে সারা বিশ্ব এক নামে চেনে, সেজন্য নেহা ক্রিকেটটাকেও ভালোবাসে। এজন্য ফাহিমদের টিমের সে কোচও। নেহা ক্লাসে আসতেই সবাই চুপচাপ। ফাহিম তখন নেহাকে বলে, নেহা, 2 দিন পর সিনিয়রদের সাথে ম্যাচ হবে, দলকে রেডি করতে হবে। রিশানদের সাথে ক্রিকেট ম্যাচ? হ্যাঁ। হঠাৎ কেন ক্রিকেট ম্যাচ? আমাদের ক্লাসে নতুন একটা ছেলে এসেছে, ওই যে ক্লাসের শেষ বেঞ্চে বসে আছে। ফাহিমের কথা মতো ঘুরে তাকায় নেহা। ক্লাসে পিছনের শেষ বেঞ্চে একাই একটা ছেলে বসে আছে। নিলয়ের দিকে তাকিয়ে থাকে নেহা। দেখতে ইনোসেন্ট, চোখে গোল চশমা, একেবারেই নাদান একটা ছেলে বোঝা যাচ্ছে। নেহা বলে, এই গবেট মার্কা ছেলের সাথে ওদের কিসের ঝামেলা হবে? লিমন আজকে দেখেছে ওই ছেলেটার কাছ থেকে নতুন ব্যাট বল ওরা কেড়ে নিয়েছে। ছেলেটাকেও মেরেছে। অপমানটা শুধু ওর নয়, সারা জুনিয়রদের করা হয়েছে। এর প্রতিবাদ তো করতেই হবে। ও এই ব্যাপার, চল তাহলে ওদের সাথে খেলার ডেট ঠিক করি। যখন ওরা বের হতে যাবে তখনই মোহিত স্যার ক্লাসে আসলেন। উনি ওদের ইংলিশের টিচার। এখানে সব ধরনের সাবজেক্ট আছে। মোট 5 ঘন্টা এখানে ক্লাস করানো হয়। 2 ঘন্টা সাধারণ বই সাবজেক্ট থেকে, বাকি 3 ঘন্টা স্পোর্টস ট্রেনিং আর স্পোর্টস বিষয়কে ক্লাস করানো হয়। নিলয় চুপচাপ বসে আছে। আজকে নতুন একটা বিষয়ের উপরে তোমাদের ক্লাস করানো হবে। ক্লাসটা কিন্তু কিছুটা মৌখিক হবে, জীবনভিত্তিক। এখানে সবাই ক্রিকেটার নয়তো ফুটবলার নয়তো যে কোনো খেলোয়াড় হবে, কিন্তু মানুষের সাথে ভালো ব্যবহার, এটা নৈতিক শিক্ষা। রাল্ফ ওয়ালডো এমারসনের নাম শুনেছো তোমরা? স্যারের কথা সবাই মনোযোগ দিয়ে শুনছে। স্যার বেশ মজা করেই পড়ান। স্যারের পড়াগুলো খেলতে গিয়ে বিপরীত টিমের প্লেয়ারের সাথে ভালো ব্যবহারে কাজে লাগে। ফাহিম দাঁড়িয়ে উত্তর দেয়, হ্যাঁ স্যার, শুনেছি। মোহিত স্যার বলে, ওনারা একটা উক্তি মানুষকে পড়তে নির্দেশ দেয়, উক্তিটিকেও বলো। মোহিত স্যারের কথা শুনে আবার সবাই চুপ হয়ে গেছে। কেউ কেউ দাঁড়িয়ে ইংরেজিতে যে যেমন পারছে বলছে। হঠাৎ স্যারের চোখ গেল নিলয়ের দিকে। সে বসে বসে সবার কথা শুনছে আর মুচকি হাসছে। নিলয়ের হাসি দেখে স্যার বিরক্ত হয়। সবাই কম বেশি রেসপন্স করলেও নিলয়ের কোনো পাত্তা নেই। স্যার জোরে ডেকে বলে,
ওই ছেলে শেষ বেঞ্চে যে আসো, উঠে দাঁড়াও। নিলয় ভেবাচাকা খেয়ে উঠে দাঁড়ালো। একটা ঢোক গিল। উৎসুক সবাই তাকিয়ে আছে নিলয়ের দিকে। স্যার রেগে ইংরেজিতে বলে, ক্লাসে সবার অ্যান্সার শুনে হাঁটছো কেন? কিছু পারো তুমি? না স্যার। এই ভার্সিটিতে ভর্তি হয়েছো কেন? জানি না স্যার, আমি করব কি সেটা সময় বলে দেয়। স্টুপিড, ইংরেজিতে কথা বলতে পারো না তুমি? স্যার, বাংলা আমার মায়ের ভাষা। কাকা কাকিদের ইংরেজি ভাষা বলতে আমার ইচ্ছা করে না। চুপ। এখানে আমার ক্লাসে সবাই একটা শব্দ বলে, সেটাও ইংরেজিতে। সবাই স্যার বড় হতে আসে। বড় হওয়া, লোক দেখানো, এসবের কারণে কে কতটুকু পারে তা দেখানোর জন্য সব কিছু প্রেজেন্টেশন করে। আমি সেগুলো দেখতে পছন্দ করি। মানে সবাই দেখাতে পছন্দ করে আর আমি সেসবগুলো দেখতে পছন্দ করি। শ্যাট আপ, ইংরেজিতে কথা বলো। রাউলফ অলডো এমারসনের নাম শুনেছো তুমি? হ্যাঁ স্যার, তার একটি উক্তি আমার মনে পড়ে সব সময়। সেখানে যেও না যেখানে পথ নিয়ে যায়, পরিবর্তে সেইখানে যাও যেখানে কোনো পথ নেই এবং একটি পথচিহ্ন ছেড়ে দাও। গেট আউট ননসেন্স। বারবার বলছি ইংরেজিতে কথা বলো। তোমার নাম কি? নিলয়। বের হয়ে যাও। সব নীরবতা ভর করেছে। নিলয় ব্যাগটা কাঁধে নিয়ে হেঁটে হেঁটে দরজার কাছে আসলো। একটু থেমে মোহিত স্যারকে বলে, স্যার, রাল্ফ ওয়াল্ডো এমারসন একজন আমেরিকান সাহিত্যিক। তিনি মূলত ইউনিটারি রাজনীতিবিদ হিসেবে পরিচিত ও প্রতিষ্ঠিত হলেও পরে মন্ত্রী পরিষদের পদ ছেড়ে দিয়ে লেখালেখির ভিতরে নিয়োজিত হন। তার একটি উক্তি হলো, ডু নট গো ওয়ার দ্য পথ মে লিড, গো ইনস্ট্যান্ট ওয়ার দেয়ার ইজ নো পথ অ্যান্ড লিভ আ ট্রেল। কথাটি ইঙ্গিত করে যে পথ অলরেডি তৈরি হয়ে আছে সে পথে গিয়ে কী লাভ হবে স্যার? যেখানে পথ নেই সেদিকেই যেতে হবে, যাতে করে আমার তৈরি পথে সবাই আসতে বাধ্য হয়। আমি এখানে ইংরেজিতে দক্ষ হতে আসিনি স্যার। আমি বাংলাকে ভালোবাসি, বাংলা বলতে ভালোবাসি। ইংরেজি পারলেই যে সবাই সব কিছু পারে এমন নয় স্যার। আমি এখানে কি হতে এসেছি এটা মূল বিষয় নয়। লাইফে গোল্ড সবাই সিলেক্ট করতে পারে না, সিলেক্ট করেই বা কি হবে? মানুষের আয়ু একটা মশার থেকেও কম স্যার। এই আছি এই নেই, মরে গেলে সব থেকে যাবে। আমার টার্গেট আখিরাতে কিভাবে থাকবো, তাই এখানে যা হবে সময় বলে দেবে। আসি স্যার, মাফ করে দিবেন। নিলয় কথাগুলো বলে ক্লাসরুম থেকে হনহন করে বের হয়ে আসে। সবাই নিলয়ের কথা শুনে স্তব্ধ হয়ে যায়। নিলয় বসে আছে। হঠাৎ একটা গাড়িতে করে কতগুলো ছেলে ভার্সিটিতে প্রবেশ করে। নিলয় সেদিকে তাকিয়ে আছে। গাড়ি থেকে 4 জন ছেলে নামলো। নিলয় তাদের দেখে লুকিয়ে নিল নিজেকে। ওই ছেলেগুলো আড়াল হতেই নিলয় আবার আগের জায়গাতে এসে বসে। হঠাৎ সেখানে ফাহিম আসে। এসে নিলয়কে বলে, তোমাকে যতটা হাবাগোবা লাগছিল তুমি কিন্তু অমন না। তুমি বেশ স্মার্ট। তবে বাংলাকে সম্মান করার জন্য তোমাকে ধন্যবাদ। ও হ্যাঁ, আমি ফাহিম। সামনের শনিবারে ম্যাচ আছে, আসবে কিন্তু। ফাহিম কথাগুলো বলে চলে যায়। নিলয় এসব পাত্তা না দিয়ে আশেপাশে তাকালো। তারপর দ্রুত ভার্সিটি থেকে বের হয়ে আসে। নেহা বাড়িতে প্রবেশ করে। তার ভাইয়া নীরব বাড়িতে আছে। আফ্রিকা থেকে এসেছে, একদিন হয়েছে। আফ্রিকার সাথে ম্যাচ ছিল, শেষ করেই এসেছে। টিভিতে সেই খেলাগুলো দেখছে নীরব। নেহাকে দেখেই ডাক দেয় নীরব। নেহা এসে নীরবের পাশে বসলো। বেশ আদরের বোন নেহা নীরবের। নীরব এক হাত দিয়ে নেহাকে জড়িয়ে ধরে বলে, কেমন চলছে রে তোর ক্লাস? আজকে দ্রুত এলি যে, ব্যাডমিন্টন প্র্যাকটিস করলি না? হুম, ভালো লাগছিল না। এভাবে তো পিছিয়ে পড়বি। তাই না? বিভাগীয় চ্যাম্পিয়ন আমি। বড় সুযোগ হলে দেখবা, সেখানেও চ্যাম্পিয়ন হয়ে আসছি। চলো তোমার সাথে একটা গেম খেলি। থাক থাক, সরি, ভুল হয়ে গেছে। তারপর তোর সিনিয়রদের সাথে ক্রিকেট ম্যাচ জেতা হলো। বললাম তোদের টিমে একবার আমাকে খেলতে নে, দেখবি জিতিয়ে দিয়ে আসবো। এমন হলে তো ভালোই হতো। নতুনভাবে টিম সাজিয়ে নে, দেখ নতুন কোনো ছেলে পাস কিনা। নেই। ও হ্যাঁ ভাইয়া, আজকে জানো ক্লাসে কি হয়েছে? নতুন একটা ছেলে ভর্তি হয়েছে। 2-1 দিন হলো। ছেলেটা খুব খুব কম কথা বলে, কিন্তু ছেলেটা বেশ স্মার্ট, দেখতে হাবাগোবা, একদম ইনোসেন্ট, কিন্তু অনেক ট্যালেন্টেড। কি ব্যাপার, প্রেমে টেমে পড়ছিস না তো? হঠাৎ আমার বোনের মুখে কোনো ছেলের গল্প। ধ্যাত, তুমি যে কি বলো না। যাই থাকো তুমি, প্র্যাকটিস করব আমি। নেহা চলে যায় ভিতরে। নীরব হাসতে থাকে তার বোনের কথা শুনে। নিলয় ম্যাচে আসলো। এখানে কয়েকটা ছেলে থাকে, তার মধ্যে লিমন নামের ছেলেটাও থাকে এখানে।
এক রুমে 4 জন ছেলে। নিলয় এক কোণায় বিছানা করে ফোনে গেমস খেলছে। বাকি সব ছেলেরা একবার পড়াশোনা করে আর একবার স্পোর্টস নিয়ে আলোচনা করে। নিলয়ের দিকে তাকিয়ে থাকে লিমন। ছেলেটার কি কারোর সাথে কথা বলার ইচ্ছে করে না? এখানে প্রতিটা স্টুডেন্ট দুটো জিনিস খুব পারে, পড়াশোনা আর স্পোর্টস। কিন্তু নিলয়ের মাঝে কিছুই নেই। সে চুপচাপ নীরব কবিদের মতো হাবভাব করে বসে থাকে, প্রয়োজন ছাড়া কথা বলে না। নিলয় ব্যাগ কাঁধে ঝুলিয়ে ভার্সিটিতে আসলো। হঠাৎ গতকালে সেই গাড়িতে করে আসা ছেলেদের দূরে বসে থাকতে দেখে বাইকের ওপরে। নিলয় ওদের দেখে লুকাতে গিয়ে একজনের সাথে ধাক্কা খায়, দুজনেই পড়ে যায় মাটিতে। নিলয় কিছু বুঝে ওঠার আগে একটা ব্যাগ ওর মুখের ওপর আছড়ে পড়ল। নিলয় মুখের ওপর থেকে ব্যাগ সরিয়ে তাকালো, দেখে নেহা দাঁড়িয়ে গা থেকে ধুলো পরিষ্কার করছে, আর নেহা নিজের ব্যাগটাই নিলয়ের মুখের ওপর ছুঁড়ে মেরেছে। নিলয় নেহার ব্যাগ হাতে উঠে দাঁড়ায়, ব্যাগটা নেহার দিকে এগিয়ে দিতেই নেহা ব্যাগটা ছো মেরে নিয়ে বলে, ওই কানা নাকি? এতবার করে চিল্লিয়ে বললাম দেখে হাঁটতে, তারপরও চোখ কই থাকে শুনি, কান কই থাকে? সোজা এসে আমার উপরে পড়তে হলো। নেহার কথা শুনে কতগুলো মুখ হো হো শব্দে হেসে উঠল। নিলয় আশেপাশে তাকায়, কতগুলো মেয়েরা ওর দিকে তাকিয়ে হাসছে। নিলয় মাথা নিচু করে দাঁড়ালো, আবার নেহা বলে উঠল, ওই গবেট ছেলে, চোখ কান কি সব বাসায় খুলে রেখে আসছো শুনি? এত করে যে আমি চিল্লিয়ে বললাম সামলে দেখে দেখে এই আমার গায়ের ওপর এসে পড়তে হলো। পেছনে কি দেখছিলে শুনি? নাকি ইচ্ছে করে ধাক্কা মারার ধান্দা, কোনটা? নেহার কথা শুনে নিলয়ের মনে পড়ে সে কেন লুকোচ্ছিল। সে আবার পিছনে ঘুরে তাকায়, দেখে সেই ছেলেগুলো বাইকে করে চলে যাচ্ছে ভার্সিটি থেকে। নিলয় তাদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। নিলয় নেহার দিকে ঘুরলো। নেহা বলতে থাকে, এটা কোন পাগল রে? এত এত বকলাম, কথা বললাম, কোনো উত্তরই নেই। এই বলদ কোথা থেকে আসলো রে? নিলয় নেহার ঠোঁটের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহা বকেই যাচ্ছে। নিলয় কিছু বলল না, সে ঘুরে নিজের মতো হাঁটা ধরে। পিছন থেকে নেহা চিৎকার করে বলে, আর ইউ ম্যাড? কে ভাই এইটা? এসব আবুল কোথা থেকে আসলো? এত অপমান করার পরেও মুখ দিয়ে কোনো কথাই বলল না। ধুর, বজ্জাত কোথাকার। নিলয় কথাগুলো শুনে মুচকি হাসতে হাসতে চলে আসে সেখান থেকে। আজকে নিলয়ের ব্যাগে নতুন ব্যাট। নিলয় মাঠের এক কোণা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ একটা ছেলে জোরে ডাক দেয় নিলয়কে, নাম ধরেই ডাকে। নিলয় ঘুরে তাকায়, গতকালকের সেই ছেলেগুলো, যারা একটু আগে সেই বাইকের ছেলেগুলোর সাথে কথা বলছিল। নিলয় দ্রুত পা চালায়। রিশান ছেলেটা জোরে সাইকেল চালিয়ে নিলয়ের সামনে এসে দাঁড়ালো। নিলয় পাশ কেটে চলে আসবে, তখনই রিশান বলে, ওই শালা দাঁড়া, এত ব্যস্ত কিসের তোর? আমার সামনে থেকে যাওয়ার অনুমতি পাইছিস? ভাই, আমি তো আজ কিছু করি নাই। তোকে দূর থেকে ডাকলাম, শুনেও পাত্তা দিলি না। আমার ক্লাস আছে। আরে তোর কিসের ক্লাস? এসব ক্লাস কেউ করে নাকি? আয় আমাদের সাথে খেলবি। আমি খেলবো না এখন। চল বলছি। ততক্ষণে সেখানে রিশানের ক্লাসের আরো পোলাপাইন এসে গেছে। সুজন এসে বলে, রিশান, ওরে কি ধরে নিয়ে যাব? হ্যাঁ, নিয়ে চল। নিলয়ের হাত ধরে টেনে নিয়ে যায় ওরা 4 জন। ক্রিকেট মাঠের কাছে নিয়ে এসে নিলয়কে ছেড়ে দেয়। নিলয়ের কাঁধে ব্যাগে নতুন ব্যাট। রিশান ব্যাট বের করে নিলয়ের হাতে দেয়। নিলয় আশেপাশে তাকায়, সবাই দূরে দাঁড়িয়ে দেখছে। নেহারাও দেখছে। নিলয়কে ধাক্কা দিয়ে ক্রিজের মাঝে এনে স্ট্যাম্পের সামনে দাঁড় করায়। নিলয় ঠিক মতো যেন ব্যাট ধরতে পারছে না। রিশান সুজনকে বল করতে বলে। সুজন হেব্বি জোরে ফাস্ট বল করে। নিলয়ের পায়ে এসে লাগে বল। নিলয় আহ করে ওঠে। সুজন আরও একটা বল করে। নিলয়ের আরেক পায়ে এসে লাগে। নিলয় যেন ব্যথায় কুকিয়ে উঠল, কারণ তার পায়ে প্যাড পরা নেই, হাতে গ্লাভসও নেই। নিলয়ের চোখে মুখে ব্যথার ছাপ স্পষ্ট দেখা যায়। দেখে বোঝা যাচ্ছে নিলয়ের আগে কখনো ব্যাটই হাতে নেয়নি। নিলয় বলে, ভাই, আমাকে যেতে দেন, আমি খেলবো না।
শালা খেলবি না তো এই ভার্সিটিটা কি করছিস? ওরা সবাই নিলয়কে মারতে থাকে বল দিয়ে। ফাহিম দৌড়ে আসে সেখানে, অন্য দিক থেকে নেহাও দৌড়ে আসে ওদের দিকে। নিলয় ততক্ষণে মাটিতে পড়ে আছে। ফাহিম এসে বলে, আপনাকে কিন্তু অন্যায় করেছেন। এমন কোনো রুলস নেই যে সিনিয়র জুনিয়রদের খেলা বাঁধানো হলে কোনো প্রকার তাদের সাথে মারামারি করা যাবে। আপনারা কেন এমন করছেন? আর সে নতুন ছেলে। ওই চুপ কর তোরা, যা ভাগ এখান থেকে। রিসান, নতুন ছেলের সাথে এমন কেন করছেন? ভালো হবে না বলে দিলাম। ইস সুন্দরী আমার, তুমি বললে মরতেও পারি। ওই তোরা এই বলদটারে আর কিছু বলিস না, সে ঠিক মতো ব্যাটই ধরতে পারে না, সে আবার ব্যাগে করে ব্যাট বল নিয়ে ঘোরে। তোমাদের সাথে ম্যাচ শুরু হবে আগামীকাল। এবার যদি হারো তাহলে তোমরা আমাদের সাথে আর কখনো বিয়াদবি করবো না, বলে দিলাম। আমরা হারবো? ওরে তোদের কোনো ব্যাটসম্যান আছে যে আমাদের বলারের সামনে দাঁড়াবে? আর কোনো বলার আছে যে আমাদের আউট করবে? বাচ্চাদের সাথে আমরা সি গ্রেডের টিম নিয়ে খেলি। ম্যাচ শুরু হয়নি এখনো, জিতে বসে আছো। এবার আমরা জিতবো। তাই নাকি? আচ্ছা, এবার যদি হারাতে পারিস তবে কখনো তোদের সাথে বেয়াদবি করব না, আর যদি এবার হেরে যাস তবে সেটা ম্যাচ শেষেই টের পাবি। চল সবাই। রিশান কথাগুলো বলে চলে যায় সেখান থেকে। নিলয়ের পা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে সেখান থেকে। নিলয়ের দিকে তাকিয়ে সবাই চলে যায়, কিন্তু কেউ এসে তাকে ধরে না। নিলয় কিছু সময় পর ব্যাগের কাছে এসে স্যাভলন তুলা বের করে ফেটে যাওয়া স্থানে ড্রেসিং করে অন টাইম ব্যান্ডেজ ইউজ করলো। তারপর ব্যথার মেডিসিন খেয়ে উঠে দাঁড়ায়, খোঁড়াতে খোঁড়াতে ক্লাসের দিকে আসে। ফাহিম নিলয়কে ডাকে সামনের বেঞ্চে বসার জন্য। নিলয় তাকায় না সেদিকে, সে সোজা গিয়ে একদম শেষ বেঞ্চে গিয়ে বসে। প্রথম দিন সে যে বেঞ্চে বসেছিল সে বেঞ্চে গিয়ে বসলো, তারপর মাথা হাতের উপর দিয়ে নিচু হয়ে শুয়ে থাকে। কিছু সময় পর স্যার আসে ক্লাসে, সবাই সম্মানে উঠে দাঁড়ায়। স্যারের দৃষ্টি সোজা নিলয়ের দিকে পড়ে। স্যার সবাইকে বসতে বলে, তারপর ক্লাসে মনোযোগ দেন। পড়ার এক পর্যায়ে বলে, তোমরা কি আজকে সিনিয়রদের সাথে ঝামেলা করেছো? আসলে স্যার ওরা অনেক খারাপ, আমাদের সাথে ঝামেলা ওরাই করেছে। জবাব দাও। স্যার জবাবটা খেলতে দিতে হবে, তবে আমরা কোনোভাবেই পারতেছি না। এ অবধি ওদের সাথে পরবার ম্যাচ হয়েছে, বরং বারবার আমরাই হেরে গিয়েছি। মনে রাখবে, হেরে যাওয়াকে জীবনের পরাজয় বলে না। হেরে যাওয়াকে পুঁজি করে, লজ্জা ভয়কে জয় করে, নিজেকে শক্ত করে, কনফিডেন্স তৈরি করে সামনে এগিয়ে যেতে হবে। পারবে তোমরা, চেষ্টা করো। স্যার আমরা অন্যদের হারতে পারলেও ঠিক এই সিনিয়রদের কাছেই আমরা হারি বারবার। হারা থেকেই তো শিখতে হবে, তারপর গিয়ে যেতে হবে। তা এবার ঝামেলাটা কি নিয়ে হলো? এই যে নতুন যে ছেলেটা আসছে, ওই ছেলের ব্যাট কেড়ে নিয়েছে ওরা। প্রতিবাদে আমরা ম্যাচ আয়োজন করেছি, এবার ওরা হারলে আমাদের কিছু বলবে না। ও ওই ছেলেটা। এই যে মিস্টার, রাতে কি করো? ক্লাসে এসে ঘুমাও কেন? স্ট্যান্ড আপ। কি যেন নাম? ও নিলয়। ওঠেন স্যার। নিলয় উঠল, ঢুলু ঢুলু চোখে তাকালো স্যারের দিকে। স্যার প্রশ্ন করলো, এতক্ষণ যে আমি ক্লাস নিলাম তা কি আপনি জানেন স্যার? নিলয় চুপচাপ দাঁড়িয়ে থাকে। স্যার আবার প্রশ্ন করে, সামনের সপ্তাহে মান্থলি এক্সাম, একটু পড়াশোনাটাও করেন তো, নাকি খেলাধুলা নিয়ে পড়ে থাকেন? নিলয় তখনও চুপ হয়ে আছে। এ সময় ফাহিম বলে, স্যার ও আর খেলা, স্লো বল ব্যাটে লাগাতে পারে না, ঠিক মতো ব্যাট ধরতে পারে না, সে আবার খেলবে? তাহলে তুমি এখানে ভর্তি হয়েছো কেন বাবা? চেহারা দেখাতে? তুমি জীবন স্যারের ক্লাসে এখন থেকে ক্লাস করবা, যাও। কি বললেন স্যার? জীবন স্যারের ক্লাসে পাঠিয়ে দিলেন সরাসরি? যার কাছে ক্লাস করার জন্য সরাসরি ক্রীড়া মন্ত্রীর প্রিন্সিপালের অনুমতি স্বাক্ষর লাগে, যার কাছে ক্লাস করে সবাই বড় বড় খেলোয়াড় হয়। আমার ভাইয়া তো ওনার ক্লাস থেকেই এত বড় ক্রিকেটার, আর আপনি তার কাছে যেতে বলছেন? এই স্পোর্টস ভার্সিটি একটি বিশাল বড় ভার্সিটি। এখানে দেশ আর দেশের বাহিরের অনেক টিচার এখানে সব ধরনের ক্লাস নেয়, তবে তার মধ্যে জীবন স্যার হলো সবচাইতে বিখ্যাত। উনি টিচারদেরও টিচার বলা যায়, আর স্টুডেন্টরা ওনার ক্লাসের জন্য পাগল। এখানে একটা সিস্টেম থাকে, যারা ক্লাসের সব এক্সামে টপার তারা প্রতি সপ্তাহে একবার ক্লাসের সুযোগ পায়। ফাহিম একবার ক্লাস করেছে, কিন্তু নিলয়ের নাম বলাতে ক্লাসের সবাই হেসে দেয়। মোহিত স্যার বলে,
ভিড়ে যাও ক্লাস থেকে, কোথা থেকে যে এসব আসে। নিলয় চুপচাপ বের হয়ে আসে ক্লাস থেকে। কারো কথার কোনো জবাব দেয়নি নিলয়। সে এসে বসে ক্যাম্পাসের একটি পছন্দের জায়গাতে। সেখানে এসে বসতেই প্রিন্সিপাল স্যার আসে নিলয়ের সামনে। দুজনে কথা বলে কিছু সময়। দূর থেকে সবাই দেখে নিলয় আর প্রিন্সিপাল স্যারের মধ্যে কথা হচ্ছে। একটা রুমে 4 জন ছেলে, হৃদয়, মুস্কাত, লিমন আর নিলয়। নিলয় বাদে ওরা 3 জন সবসময় একসাথে থাকে। নিলয় কখনো ওদের সাথে কথা বলে না। নিলয় একা থাকে সবসময়, বই কখনো সে ধরেই না। আবার ভার্সিটির ম্যাচের সাথে প্র্যাকটিস গ্রাউন্ড আছে, সেখানেও নিলয় কখনো যায় না, মানে তাকে কখনো যেতে দেখেনি কেউ। সে ঘরে আসে, নিজের বিছানায় চুপচাপ গিয়ে বসে থাকে, ফোন চাপে সারাক্ষণ। নিলয়কে সেদিন প্রিন্সিপালের সাথে অনেকটা সময় কথা বলতে দেখে সবাই অবাক হয়। প্রিন্সিপাল তার রুম ছাড়া কখনো কারো সাথে এভাবে বাহিরে কথা বলে না, কিন্তু নিলয়ের সাথে উনি বেশ হাসি খুশিভাবে কথা বলে, যা সবাই দেখে অবাক তো হয়, আবার নিলয়কে নিয়ে ভাবতেও থাকে। নেহা ব্যাডমিন্টন প্র্যাকটিস করছিল। হঠাৎ ওর ভাই নীরব আসে সেখানে। দুজনে বসে আছে একটা গাছের নিচে। নেহাদের বাড়িটা বিশাল, খেলা প্র্যাকটিসের জন্য গ্রাউন্ড বানানো আছে। নীরব কথার এক ফাঁকে নেহাকে বলে, কিরে, তোর ক্লাসের সেই ইনোসেন্ট ছেলের কি খবর? আর বলো না ভাইয়া, ছেলেটা পুরোই বলদ, মানে বলদের থেকেও বলদ। হাসি পাবে ওর কাহিনী শুনলে। তাই নাকি? তাহলে তো শুনতেই হবে, বল তো কি হয়েছে। ওই ছেলেটার নাম নিলয়। মানে কেমন সে বলি, ব্যাগে সবারই ব্যাট বল আছে, কিন্তু ও রাখছে খালি দেখানোর জন্য। না সে কখনো ব্যাট ঠিক মতো ধরতে পারে, আর না কখনো বল করেছে। যেমন? ওর জন্য সিনিয়রদের সাথে ঝামেলা, ওরা তাকে নিয়ে র‍্যাগ দেয়। আজ ধরে ক্রিকেট খেলিয়েছে, মানে নিলয়কে বলেছে ব্যাট করতে। নিলয় ঠিক মতো পজিশনে দাঁড়াতেও পারে না, আর জোরে জোরে বল নিলয়ের পায়ে এসে লাগে। সে ওখানেই পড়েছিল। পুরোই বলদ সে। হাঁটবে তো সামনে তাকাবে না, না মাথা নিচু করে হাঁটবে। আমার সাথে ধাক্কাও লাগছিল, ইচ্ছে মতো বকেছি। ইস, এমন করতে নেই, বেচারা হয়তো শিখতে আসছে, একটু হাবাগোবা, তাই বলে তুইও খারাপ ব্যবহার করবি? এমন করবি না একদম। দেখলেই তো রাগ লাগে ভাইয়া। ক্লাসে পড়ে পড়ে ঘুমাবে, পড়াশোনাও পারে না, খেলাও পারে না। ক্লাসে 10 মিনিট যায় টিচারের ওরে বকা দিতে দিতে। ধুর। আচ্ছা থাক, বাদ দে, ছেলেটা একটু বেশি একা থাকে, তবে মনে হয় ভালো একটা ছেলে। থামো তো, ভার্সিটি দেরি হয়ে যাচ্ছে, আমি গেলাম। নেহা আর দাঁড়ায় না, দ্রুত বাড়ির ভিতরে আসে। নেহার বাবা একজন এমপি। নেহা সবার আদরের মেয়ে। এমপির ছেলে নীরব একজন বিশ্বমানের ক্রিকেটার। নেহাও ট্যালেন্টেড একজন। রিশান নেহার সাথে সাহস দেখাতে পারে, কারণ রিশানের বাবাও আরেকজন এমপি। এজন্য রিশান সবসময় নেহার পিছনে পড়ে থাকে। নেহা দ্রুত ভার্সিটিতে আসে। কালকে ওদের ম্যাচ আছে। সব ক্লাসের স্টুডেন্ট, টিচাররা খেলা দেখতে আসবে। প্রিন্সিপালের থেকে সব কিছুর অনুমতি নেওয়া হয়েছে। নেহা, ফাহিম ওরা সবাই বসে গল্প করছে। হঠাৎ নিলয় আর জীবন স্যারকে একসাথে আসতে দেখে ওদের ক্লাসের সবাই অবাক হলো। সেদিন তো সবাই নিলয়কে নিয়ে জীবন স্যার কেন্দ্রিক ট্রোল করলো, আর এই নিলয় কিনা জীবন স্যারের সাথে হেসে হেসে গল্প করতে করতে ভিতরে আসছে। নিলয়ের এমনটা দেখে সবাই রীতিমতো শকড। যে স্যার এমনিতে কোনো সাধারণ কারো সাথে কথা বলে না, তার সাথে মিট করতে হলে মাসখানিক আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হয়, সেই স্যারের সাথে এত পাবলিকলি নিলয় বলদ কথা বলছে। এটা ভাবতেই নেহা আর ফাহিমের চোখ যেন কপালে উঠে গেছে। নেহা, ওটা সেই নতুন ছেলেটা না? সেই বলদ ছেলেটা, তবে পাশে জীবন স্যার। হ্যাঁ সেটাই তো, স্যারের সাথে কখনো আমরা ঠিকমতো কথা বলতে পারলাম না। আর ওদিকে দেখ, যেন ওরা কত পরিচিত একে অপরের। এই নীলয় ছেলেটা বেশ ইন্টারেস্টিং তো। হাজব লাগছে আমার সব। ধুর, এই ছেলের কাহিনী ভালো লাগছে না। জলদি ম্যাচটা খেলে এর টপিক বাদ দিতে হবে। চল ক্লাসে যাই। নেহা কথাগুলো বলে ক্লাসে চলে আসে। সবাই ক্লাসে বসে আছে। আজকে স্পোর্টস স্যার আসলো ক্লাসে। সবার দিকে তাকালো, পরিচিত সব মুখ। একটু পর ওদেরকে গ্রাউন্ডে নিয়ে যাবে, প্র্যাকটিস ক্লাস করানো হবে।
স্যারের নাম জাফর। জাফর স্যার যখন সবার পড়াটা ভাগ করে দিচ্ছিল তখনই নিলয় এসে দাঁড়ায় দরজার সামনে। নিলয়ের দিকে চোখ যায় জাফর স্যারের। কে তুমি? নিলয় প্রত্যুত্তরে বলে, স্যার আমি এই ক্লাসের স্টুডেন্ট, নিলয় নাম। কোন বিভাগ? ক্রিকেট। 10 মিনিট লেট। তুমি বরং ফাহিমের সাথে প্র্যাকটিস করো। না না স্যার, আমি নিব না। কেন? স্যার ঠিকমতো পজিশন নিয়েই তো ব্যাট ধরতে পারে না, ওকে কেউ নিবে না। স্যার আমি খালি দেখবো, দেখেই শিখবো। নিলয়ের কথা শুনে পুরো ক্লাসে হাসির রোল পড়ে গেল। সবাই জোরে হেসে ওঠে। প্র্যাকটিস ক্লাস শুরু হয়। অনেক ট্রেইনাররা ট্রেন করাচ্ছে। ফাহিম ভালোই ব্যাট করতে পারে আর নেহা তো গ্রেট ব্যাডমিন্টনার। নিলয় দূরে বসে দর্শক গ্যালারি থেকে সবার প্র্যাকটিস দেখছে। হঠাৎ সেখানে ওই বাইকার ছেলেগুলো আসে, যাদের দেখে নিলয় সব সময় লুকিয়ে পড়ে। ওরা এসে রিশানদের সাথে কথা বলে। কি সম্পর্ক ওদের সাথে রিশানের? আর ছেলেগুলোই বা কারা যাদের দেখে নিলয় নিজেকে এমন লুকিয়ে ফেলে? আজকেও নিলয় লুকিয়ে ফেলেছে। নিলয় চায় না ওরা নিলয়কে দেখুক। কিন্তু কেন? আসল প্রশ্ন, ওই ছেলেগুলোকে কেন ভার্সিটিতে আসে? পরের দিন ভার্সিটিতে আসে সবাই। আজকে ওদের ক্রিকেট ম্যাচ। নিলয় ওদের ক্লাসের সবার সাথে বসলো। 11 জনকে সিলেক্ট করা হয়েছে। একটু পর ম্যাচ শুরু হয়। রিশানরা আগে ব্যাট করতে নামবে। টসে ওরাই জিতেছে। নিলয় আশেপাশে তাকায়। রিশানদের সাথে ওই ছেলেগুলোও আছে, তাই নিলয় আড়ালে গিয়ে বসে খেলা দেখতে থাকে। রিশান ব্যাট করছে। 10 ওভার করে ম্যাচ। রিশানেরা প্রতিটা ওভারেই 3টা করে 6 মারছেই। 5 উইকেট শেষ। রিশানদের রান হয়েছে 10 ওভার 170। হিউজ রান টার্গেট। ফাহিম ব্যাট করতে নামে, কিন্তু সে একা টিকে থাকলেও দলীয় 70 রান করতে গিয়ে 6টা উইকেট হারিয়ে ফেলেছে। এজন্য ম্যাচটা বেশ বোরিং হয়ে গেছে। তাই সেই বাইকে আসা কালো পোশাক পরা ছেলেগুলো চলে যায় সেখান থেকে। ফাহিম একাই খেলে 120 করে 10 ওভার শেষ করে। তার মানে জুনিয়ররা আবার হারছে। সবাই মাঠে প্রবেশ করে। নিলয়ও আসলো। ফাহিমদের এসে ইচ্ছামতো টিজ করতে থাকে সিনিয়ররা। হঠাৎ নেহা বলে, ওই তোমরা এমন করছো কেন? জিতেছো, চলে যাও। আরে আমার সুন্দরী যে, তোমার সাথে তো কথা আছে। ম্যাচ হারলে বলেছিলাম আমরা আর কিছুই করব না। এখন তো তোমরা হারছো, তা আমাদের তো কিছু নিতে হবে। দেখো এসব বাদ, চলে যাও তোমরা। উহু, সেটা বললে তো হবে না। কি নিব দেখবা? রিশান কথাটা বলেই ঠাস করে নেহার বুক থেকে ওড়না টেনে খুলে নেয়। নিজের গলায় পেঁচিয়ে বলে, সাহস থাকে বা ক্ষমতা থাকে তো ওড়না নিয়ে যেও। রিসান, আমার ওড়না ফেরত দাও বলছি, ফেরত দাও। এভাবে ফেরত দেব বলে তো ওড়নাটা নিইনি। এটা আমি যেমন ছিনিয়ে নিছি, তোমরাও নাও। তবে হ্যাঁ, এই ওড়না নেওয়ার জন্য আমাদের সাথে আবার একটা ম্যাচ খেলতে হবে। এবার যে খেলা দেবে তার দল যদি হেরে যায়, তবে যে ক্যাপ্টেন থাকবে তার অনেক খারাপ অবস্থা হবে। বলো, কে ওড়নার জন্য এবার নেক্সট ম্যাচ খেলবে আমাদের সাথে? রিশানের কথা শুনে সবাই মাথা নিচু করে নিল। নেহা বুকে হাত দিয়ে নিজেকে ঢেকে রেখে সবার দিকে তাকাতে থাকে, কিন্তু কেউ কোনো কথা বলল না। নেহার খারাপ লাগে। সে ব্যাডমিন্টন প্লেয়ার হয়েও ক্রিকেটের জন্য এদের সাথে সিনিয়রদের সাথে ঝামেলা করলো, অথচ নেহার জন্য কেউ এগিয়ে আসলো না। রিশান হাসতে থাকে এদের অবস্থা দেখে। কি সব বিড়ালের বাচ্চারা, ভয় পেয়ে গেলে? একটাই তো ম্যাচ, যদি হারো তবে তাকে বস্ত্রহরণ করব, আর নেহা আমাতে তখন কিস করবে। আর যদি জিতে যাও তাহলে আমি নেহার পা ধরে ক্ষমা চাইব। রাজি? রিশানের কথা শুনে সবাই পিছিয়ে গেল। নেহা মাঝখানে দাঁড়ানো, গোল হয়ে সবাই দেখছে আর শুনছে। নেহা চাইলেই ওর বাবাকে বলে সব ঠিক করে নিতে পারে, কিন্তু এখানে যখন খেলাটাকে ইনভলভ করা হয়েছে, নেহা চুপচাপ তাই সব সহ্য করছে। নেহা মাথা নিচু করে থাকে। রিশানরা সবাই জুনিয়রদের নিয়ে খারাপ মন্তব্য শুরু করে। সবাই লুজার লুজার বলে চিল্লাতে শুরু করলো। রিশান বলে, তাহলে কেউ নেই আমাদের সাথে এবার খেলা দেওয়ার মতো? তোদের কারো ভার্সিটিতে আসার দরকার নেই। কোল বালিশ নিয়ে শুয়ে থাক তোরা। রিশানের কথা শেষ হতেই ভিড়ের মধ্য থেকে কে যেন একটা হাত উঁচু করলো মাথার উপর দিয়ে। একটা হাতি দেখা যাচ্ছে। রিশানের চোখ যায়। তখন রিশান বলে, আরে আছে তো একজন।
ওই তোরা সাইড দে, দেখি ছেলেটাকে। রিশানের কথা মতো সবাই সরে দাঁড়ায়। ফাঁকা হতেই সবাই দেখে নিলয় হাত উঁচু করে দাঁড়িয়ে আছে। নিলয়কে দেখে তো রিশানদের হাসি আর থামেই না। সবাই যেন হাসতে হাসতে মাটিতে গড়িয়ে পড়ার মতো অবস্থা। তবে নেহা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে নিলয়ের দিকে, কারণ এত বছর যাদের সাথে মিশেছে তারা কেউ এগিয়ে এলো না, অথচ যাকে নেহা অপছন্দ করে, সহ্য করতে পারে না, তার অপমানে হাসি তামাশা করে, সেই ছেলেটাই নেহার অপমানে এগিয়ে আসলো। নেহা যেন চোখকে বিশ্বাস করতে পারে না। নিলয়কে রিশান হাসতে হাসতে বলে, ওই মদন, চান্দু এদিকে আয়। নিলয় হেঁটে আসে। রিশান নিলয়ের কাঁধে হাত দিয়ে বলে, তুই কি জানিস ক্রিকেট কিভাবে খেলতে হয়? না। শালা, অমনি নেহার নায়ক হিসাবে চলে আসছো। বলদ, জানিস এই ম্যাচের ট্রফি কি কি? হ্যাঁ, নিজের কাপড় ছাড়া ভার্সিটিতে হাঁটতে হবে, আর নেহাকে কিস করবেন, আর হারলে মাপ চাইবেন। তবেও তোর এত সাহস আসলো কোথা থেকে? জানিস আমরা বি টিম নিয়ে খেলেছি। হুম। এ টিমে সবাই খেললে তোরা কত রানে অল আউট হবি জানিস? যা, তোকে একটা সুযোগ দিলাম, সাহস করে যেহেতু এগিয়ে এলি, যা বাড়ি যা, খেলা হবে না। না, খেলা হবে। আমি খেলা দিতে আসছি। আমি এই মেয়েটাকে চিনি না, তবে যতটুকু জানি সে আমার ক্লাসের একজন। আমি চাই না এই তুচ্ছ খেলা নিয়ে তার অপমান হোক। আমি আমার জন্য নয়, আমি তার জন্য, তার সম্মান ফেরানোর জন্য খেলবো। হার জিত তো থাকবেই। বাহ, ভালোই তো। আচ্ছা যা, টিম সাজা। নেহার ওন্না আমার কাছে থাকলো, দেখি কতটা সম্মান দিয়ে ফেরত নিতে পারিস। বলদ একটা। রিশান কথাগুলো বলে হাসতে হাসতে সেখান থেকে চলে যায়। জুনিয়রদের সবাই চলে যেতে থাকে। মাঠের মাঝখানে ফাহিম, নেহা আর নিলয় দাঁড়িয়ে আছে। নিলয় তার গা থেকে শার্ট খুলে নেহার কাঁধে ঝুলিয়ে দিল। নেহা সেটাতে নিজেকে পেঁচিয়ে নেয়। ফাহিম চিৎকার করে নিলয়কে বলে, তুমি কি পাগল? ওরা কি কি করতে পারে সেটা তোমার ধারণাও নেই। মেনে নিলাম তুমি খেলা দিয়েছো, কিন্তু তুমি খেলতে পারো? তুমি আসলেই একটা বলদ। ফাহিম বকে যাচ্ছে। নিলয় চুপচাপ দাঁড়িয়ে আছে। নেহা ফাহিমকে থামিয়ে বলে, চুপ কর তুই। নিজে কি করেছিস বল, বল না। তোর বন্ধু আমি, আর শেষে কিনা তোরাই মুখ ফিরিয়ে চলে গেলি। আর যাকে আমি চিনি না, জানি না, অপমান করি, হাসাহাসি করি, যাকে নিয়ে, সে পারুক আর নাই পারুক, আমার জন্য তো সে এগিয়ে এসেছে না কি? কিন্তু তোরা তো ভাবতেই অবাক লাগছে, তোরা আমার বেস্ট ফ্রেন্ড। সবগুলোই স্বার্থপর, সবগুলোই। আসলে এমন না, তুই বুঝতে পারছিস না জিনিসটা। তুই দেখলি না ওরা কি কি বলে গেল? হেরে গেলে কি হবে? যে হারার ভয় পায় সে হারতেই থাকে। জেতার কনফিডেন্স থাকলে বহুত দূর এগিয়ে যাওয়া যায়। বন্ধ কর তোমার লেকচার। চিনো না ওদের? পারে না ক্রিকেট, আসছে ভাব ধরে খেলা দিতে। চুপ কর ফাহিম। নিলয়, আমি তোমার সাথে আছি। নতুন টিম ম্যানেজ করে দেব আমি। এখন স্বার্থপর বন্ধু আমার লাগবে না। কথা বলবি না তুই আমার সাথে, কথা বলবি না। নেহা রাগ করে চলে যেতে থাকে। পিছন থেকে ফাহিম ডাকতে থাকে, ওই নেহা শোন না, সরি রে। নিলয় ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসতে থাকে। তারপর সে ক্রিকেট পিচের দিকে তাকায়। হাঁটু ভাঁজ করে বসে পিচে একটু হাত বুলিয়ে একটু শব্দ করে হেসে হাঁটা শুরু করলো। নিলয়ের এই রহস্যময় হাসির কি মানে আছে? রুমের এক কোণায় বসে আছে নিলয়। নিলয় নিজের বিছানাতে বসা, ফোনে কি যেন করছে সে। হঠাৎ লিমনেরা জোরে জোরে বলে, তাকে দেখলাম না কখনো প্র্যাকটিস করতে, দেখলাম না কখনো খেলা নিয়ে কথা বলতে, অথচ সে ছেলে নাকি রিশানদের সাথে খেলা করবে। হা হা হা, হাসি পায় এসব শুনতে ও দেখতে। কোত্থেকে যে আসলো এমন একটা ছেলে, বছরের শুরুতেই হুট করে এই ইয়ারে ভর্তি হলো। আজব, সাথে পাগল ছাগলও বটে। হ্যাঁ, ঠিক বলেছ ভাই। বেচারার যে কী হবে, এত এত মারে তারা ওকে, তারপরও ওদের সাথে ভাব নিতে গেছে। এ পুরোই বলদ। ওরা তিনজন নিলয়কে নিয়ে মজা করতে থাকে। একটা সময় নিলয় কানে হেডফোন গুঁজতে বাধ্য হয়, কিন্তু তারপরও নিলয় ওদের কারোর সাথে কথা বলে না। রিশানেরা বসে আছে, সবাই আজ জমিয়ে আড্ডা দিচ্ছে। সুজন এসে বলে, ভাই, নেহাকে তো তুমি ভালোবাসো, তাহলে কেন এমন করলা ওর সাথে? আরে ধুর, ভালোবাসি, কিন্তু সে আমাকে না করে দেয়, তাই এই শাস্তিটা ওরে দিলাম। আর তাছাড়া নেহার বাবার সাথে আমার বাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। নেহাকে বিয়ে করতে পারলে আমার অনেক দিক লাভ হবে, আর আমি ভালো ক্রিকেটার, জাতীয় দলে চান্সেস আছে। সব মিলিয়ে এত এত ভালো পজিটিভ কিছু থাকতেও নেহা আমাকে সবসময় রিজেক্ট করেই যায়। এটা তো আমি আর মেনে নিতে পারি না, সেজন্য হালকা করে ওকে একটু শিক্ষা দিলাম। তবে ওই নতুন ছেলেটা কিন্তু অন্যরকম, দেখোনি?
জীবন স্যারের সাথে বেশ হেসে হেসে কথা বলছিল। আরে তুই গাধা, ওসব পুলাপাইন স্যারকে তো চিনিস না। হাতে পায়ে ধরে মনে হয় বলেছিল খেলা শেখানোর জন্য। হ্যাঁ, এটা ঠিক। আর ও তো একটা মদন বলদ, ও আমাদের সাথে খেলবে কিভাবে? আর তাছাড়া ওর সাথে কেই বা টিম মেম্বার হয়ে খেলবে? ঠিক বলেছো, চলো পার্টি করি। সুজনের কথা শেষ হতেই রিশানের ফোনে কল আসে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে রাজ নামের কারো নাম্বার সেভ করা। রাজ হলো সেই বাইকের ছেলেগুলোর লিডার যাদের দেখে নিলয় লুকিয়ে পড়েছিল। রিশান ফোন রিসিভ করার আগে ওদের বলে, এই ভাইয়া ফোন করছে, চুপ সবাই। হ্যাঁ ভাইয়া বলো। কোথায় তুই? ম্যাচের রেজাল্ট কি ছিল আজ? আরে ভাইয়া, তুমি জানো না ম্যাচের রেজাল্ট কি হবে? প্রতিবারের মতো আমারই তো জিতে যায়, এবারও কি ব্যতিক্রম হবে নাকি? শুধু শুধু তোমাকে ইনভাইট দিলাম। গুড। তা কি করছিস? কিছু না, বসে আছি। আবার ম্যাচ আছে 10 দিন পরে, আসবা তো? আরে না, একঘেয়েমি ম্যাচ, তোরাই জিতবি, দেখতে ভালো লাগে না। আজ কাজ ছিল একটা। হ্যাঁ, তোমার তো একটাই কাজ, ইন্টারন্যাশনাল মাফিয়া লিডারকে সার্ভিস দেওয়া। হুম, সে হলো পুরো ওয়ার্ল্ডের টপ রাফিয়ান, দ্য কিলার। যাই হোক, এসব তোর জানা লাগবে না। তুই পড়াশোনা আর স্পোর্টসে মন দে। রাখলাম। রাজ কথাটা বলে ফোন কেটে দেয়। রিশান পকেটে ফোন রেখে আবার আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়ল। নেহা মন খারাপ করে বসে আছে। বাড়ির সবাই কারণ জানতে চাইলেও নেহা কিছু বলেনি কাউকে। নেহার বেস্ট ফ্রেন্ড হলো তার ভাইয়া, মানে নীরব হলো তার সবচাইতে বন্ধুর মতো কাছের মানুষ। সব কিছু নেহা তাকে শেয়ার করে। নেহা একা একা বসে আছে তার রুমে। দরজায় টোকা পড়ার শব্দ শুনতে পায় নেহা। সেদিকে না তাকিয়ে নেহা বলল, তোমাদের না বললাম আমাকে জ্বালাবে না, বিরক্ত লাগছে সব, যাও তো এখন। ভিতরে আসবো? আরে ভাইয়া তুমি আসো আসো, অনুমতির কি আছে শুনি। নীরব ভিতরে আসলো, নেহার পাশে বসলো। নেহার গাল টেনে বলে, কি ব্যাপার? আজকে রাজকন্যার মুড খারাপ যে, কি হয়েছে? খেলায় কি আজকেও হার? হুম ইস, বলেছিলাম আমাকে নিয়ে যা। হুম মন খারাপ করতে হয় এটা নিয়ে? হুম কি হুম হুম করিস? কি হয়েছে বলতো? বাড়ির সবাই তোকে নিয়ে আলোচনা করছে, তুই নাকি কারোর সাথে কথা বলছিস না, আবার নাকি মেজাজও দেখাচ্ছিস। বলতো ঘটনা কি? বলতে পারি, একটা শর্তে। আচ্ছা ঠিক আছে, বলে ফেল এবার। শর্তটা শোনো, সব শোনার পর তুমি কোনো রিয়েক্ট করবা না, কোনো প্রকার আমার ব্যাপারে জড়াতে চাইবে না। ওকে রাজি, বল এবার। আজকে জানো কি হয়েছে? ম্যাচ শেষে রিসান এসে আমার গা থেকে ওড়না খুলে নেয়। কি? রিসানের এত বড় সাহস? ভাইয়া, তুমি কিন্তু শর্ত মেনে নিয়েছো। আচ্ছা আচ্ছা, দ্রুত বল। ম্যাচ শেষে যখন ওড়না কেড়ে নেয়, সবাই আমার দিকে তাকিয়ে থাকে, আমি নিজেকে হাত দিয়ে ঢেকে নিই। তারপর? তখন সবাই ওড়না ফেরত চাই, কিন্তু রিসান বলে ওর থেকে ওড়না নিতে হলে ক্রিকেট ম্যাচ খেলতে হবে, তাদের সাথে জিততে পারলে ওড়না ফেরত পাবে, আর আমরা হেরে গেলে তাকে ভালোবাসতে হবে, এমন কিছু। রিসানকে তো আমি... আহ শোনো আগে তো, সে আরও বলে এবার যে আমার ওড়না ফেরত নিতে খেলা দিবে, যদি সে বার তার টিম হেরে যায় তবে তাকে অর্থ কাপড় পরে সারা ভার্সিটি কান ধরে হাঁটতে হবে। তারপর? এরপর কেউ আসে না এগিয়ে। তোমাকে যে নিলয়ের কথা বলছিলাম না, ওই বলত মার্কা ছেলে এগিয়ে আসে, সাহস করে সে রাজি হয়, আমার সম্মান ফেরত নিতে সে ওদের সাথে খেলতে চায়। দেখেছো ছেলেটা কত ভালো, আমার মেয়ের আত্মসম্মান সে নষ্ট হতে দিবে না, বাকিরা ভয়ে আসে না। বলেছিলাম না ছেলেটা অনেক ভালো। তারপর? তারপর সে ওর শার্ট আমাকে দেয় পরতে, সেটা পরি। এখন আমাদের খেলা হবে ওদের সাথে, তুমি কোনোভাবেই জড়াতে চাইবে না এসব ব্যাপারে, এমনকি খেলা দেখতেও যাবা না। কেন? যদি যাও আমি জানি তুমি রিসানকে পিটাবা, তাই যেতে পারবা না, আমরা সামলে নিব। তুমি খালি ফাহিমকে একটু বুঝিয়ে বলিও। বেশ, অপেক্ষা করলাম। নীরব চলে যায়। বাহিরে গিয়ে ফাহিমকে কল দিয়ে বলে, ফাহিম, আজকে ভার্সিটিতে কি হয়েছে রে? আসলে ভাইয়া মানে আমি জানি সব। শোন, টিম সাজিয়ে ফেলা, যদি নেহাকে হেল্প করিস তবে তোকে জাতীয় দলে ঢোকানোর ব্যবস্থা করব। ঠিক আছে ভাইয়া, আমি সব করবো, চিন্তা নেই। নীরব কল কেটে চলে যায় সেখান থেকে। এদিকে নেহা তার রুমে বসে নিলয়ের দেওয়া শার্টের দিকে তাকিয়ে আছে। কেমন যেন ওর ভালো লাগা কাজ করছে বারবার শার্ট দেখতে।
নিলয়ের শার্ট খুলে তার দিকে বাড়িয়ে দেওয়ার দৃশ্যটা বারবার মনে পড়তে থাকে নেহার, আর সেটা মনে করেও মুস্কি মুস্কি হাসছে। পরের দিন নেহা দ্রুত ভার্সিটিতে আসে নিলয়কে খুঁজে, কিন্তু নিলয় এখনও আসেনি। নেহা ব্যাডমিন্টন গ্রাউন্ডে বসে আছে। ফাহিম আসলো ওর কাছে। নেহা ফাহিমকে দেখে বিরক্তির একটা এক্সপ্রেশন দিয়ে তাকালো। ফাহিম বলে, রাগ করিস না রে দোস্ত, আসলে আমার উচিত ছিল তোর হয়ে কথা বলা, কিন্তু ভয় পেয়েছিলাম। সরি রে, আমি আছি তো তোর সাথে, চিন্তা করিস না। বাকি সব প্লেয়ার আমি ম্যানেজ করে ফেলবো, প্রমিস। আর এমন হবে না, প্লিজ দোস্ত, মাফ করে দে। থাক, হয়েছে, রাখ তোর শরীর ঢং, যা সামনে থেকে, ভালো লাগছে না? আরে বললাম তো সরি, এই যে তোর সাথে আছি আমি। ঘোড়ার ডিম আছিস, ভাইয়া কল না দিলে তো ভয়ে মনে হয় ভার্সিটিই আসতিস না। ধুর, তুই বুঝিস না কিছু। আচ্ছা বাদ দে, একটা কাজ কর, রিসানদের সাথে প্লেয়ারদের প্র্যাকটিসের উপরে নজর রাখ। সেটা না হয় করবো, কিন্তু তোর হিরো কোথায়? এখনো তো দেখি আসেনি। অন্যদিন তো অনেক আগেই চলে আসে, আজ দেরি হচ্ছে যে। ভয় পেলে না তো আবার? চুপ থাক, ও তোদের মতো না, সে অন্য রকম। বাবা, এই কয়দিনে তো আপন হয়ে গেল। ওয়াও, বেশ ভালো তো। ঘটনা কি? বাজে বকিস না, শয়তান ছেলে, সে হেল্প করেছে আমাকে, ভাবছি তাকে একটা ট্রিট দিব। ইস, কোনোদিন আমি পেলাম না ট্রিট, কিন্তু নিলয় কোথায়? ওরা বেশ কিছুক্ষণ নিলয়কে নিয়ে আলোচনা করলো, কিন্তু নিলয়কে কোথাও পেল না। দুজনে ক্লাসে আসে, ক্লাস চলতে থাকে তার গতিতে। কিন্তু আজ নিলয় আসেনি। স্যার ঘোষণা দেয় আর দুদিন পর মান্থ এক্সাম। প্রতি মাস শেষে ক্লাস টেস্ট নেওয়া হয়, সেখানে যে ফার্স্ট হয় তাকে গিফট সহ জীবন স্যারের সাথে ক্লাস করার সুযোগ করে দেওয়া হয়। দুদিন কেটে যায়, নিলয় আসেই না ভার্সিটিতে। সে তার ম্যাচেও নেই। দুদিন ধরে নিলয় মিসিং। আজকে ওদের ভার্সিটিতে সব ক্লাসের এক্সাম শুরু। একদিনে প্রতিটা সাবজেক্টের ওপর 50 মার্কের এক্সাম নেওয়া হবে। সবাই যার যার ক্লাসে প্রতিটা বেঞ্চে সিঙ্গেল করে বসেছে। শেষ বেঞ্চটা ফাঁকা। পরীক্ষা শুরু হওয়ার এখনো 10 মিনিট বাকি। সবারই খাতা দেওয়া হয়ে গেছে। নেহা আশেপাশে তাকায়, নিলয়কে খোঁজার চেষ্টা করছে, কিন্তু নিলয় নেই। এই 2 দিন নিলয়কে সে অনেক খুঁজেছে মনে মনে, কিন্তু কোনো প্রকার হদিস পায়নি সে নিলয়ের। নিলয় মিসিং এটা নিয়ে নেহাকে অনেক ট্রল করেছে ওর বন্ধুরা, কিন্তু কিছুই করার নেই। নেহা চুপচাপ সহ্য করছে। পরীক্ষা রুমের দরজা বন্ধ করে দেবে এমন সময় নিলয় এসে দরজার সামনে দাঁড়ায়। নিলয়ের কাঁধে স্টুডেন্ট কার্ড ঝোলানো। ক্লাস টেস্ট, অ্যাডমিন কার্ডের প্রয়োজন নেই, এটা টিচার কর্তৃক নেওয়া হয়, তাই সে স্টুডেন্ট কার্ড নিয়ে এসেছে। এটাই দরকার। নিলয়কে দেখে মোহিত স্যার বলে, আরে স্যার, আপনি ইয়েস, এত দ্রুত আসলেন যে? তাছাড়া আপনাকে তো এতদিন ক্লাসে দেখিনি। শুনে ভালো লাগলো, আপনি আমাকে মিস করেছেন। সেট আপ। আর একটা কথা বললে এক্সাম দিতে দেবো না। আর কি বা দেবা তুমি? 50-এর মধ্যে তুমি 10 পেলে তোমাকে গিফট দেবো আমি। যাও। নিলয় কিছু না বলে ভিতরে প্রবেশ করে। নিলয় সামনের বেঞ্চে দাঁড়ায়। স্যার পরীক্ষার খাতা দিয়ে বলে, দাঁড়িয়ে কেন? পিছনে বেঞ্চে তো ফাঁকা আছে, যাও। স্যার, পেন আনতে ভুলে গেছি। নেহা সামনের বেঞ্চে বসেছিল। এতক্ষণ সে নিলয়ের আশাটা টের পায়নি। সে হঠাৎ নিলয়ের কথা শুনে চমকে তাকালো সামনে। ক্লাসে এতক্ষণে নিলয়ের কথা শুনে হাসির রোল পড়ে গেছে। যার আজ এক্সাম সে কিনা কলমই আনেনি। হাস্যকর এটা অনেক। নিলয় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখন নেহা বলে, এই নাও আমার পেন, আমার কাছে আরও পেন আছে। নিলয় ভদ্র হাসি দিয়ে দ্রুত পেন নিয়ে সেখান থেকে ছুটে আসে লাস্ট বেঞ্চে। স্যার বলে, ননসেন্স। নিলয় বসে। একটু পর স্যার কোশ্চেন পেপার দেয়। সবাই যে যার মতো করে এক্সাম দিচ্ছে। এভাবে প্রতিটা সাবজেক্টের ওপরে এক্সাম চলতে থাকে। দীর্ঘ 1.5 ঘন্টা এক্সাম। অনেক কড়াভাবেই এক্সাম নেওয়া হয় এখানে, তাই সময় বাড়ানো আছেই। তবুও অনেকে এই সময়ে অ্যান্সার দিতে পারে না। স্যার, নেহা, ফাহিম নোটিশ করছে প্রতিটা সাবজেক্ট দেওয়ার 10 মিনিট পর নিলয় চুপচাপ বসে থাকছে, আর একবারও খাতায় কিছু লিখছে না। স্যার একবার জোরে কৌতূহলী হয়ে প্রশ্ন করেছিল নিলয়কে, কি ব্যাপার, লিখছো না কেন? স্যার, পারছি না, আর যা পারছি তা 2-3 মিনিটে হয়ে যাচ্ছে। হা হা হা, 2-3 মিনিট? কই দেখি তুমি নকল করছো কি না, উঠে আসো চেক করে।
নিলয় উঠে আসে। নিলয়কে চেক করা হয়, কিছুই পায় না তার কাছে কেউ। নিলয় নিজের জায়গাতে বসে। সবাই নিলয়ের কাণ্ড দেখে হাসতে থাকে মুখ চেপে। এভাবে এক্সাম শেষ হয়। 1.5 ঘন্টাতে 1 ঘন্টার একটু আগেই নিলয় তার এক্সাম শেষ করে খাতা জমা দিয়ে বের হয় ক্লাস থেকে। স্যার অবাক হয়, নিলয়ের খাতা ছুঁয়ে অবধি দেখেনি। নিলয় টেবিলে রেখে চলে আসে। সবার লাস্টে নিলয়ের খাতা নিয়ে চলে আসে স্যার। এক্সাম শেষে নিলয়কে নেহা খুঁজছে পুরো ক্যাম্পাসে, কিন্তু নিলয়ের কোনো খোঁজ নেই। সে লাপাত্তা। নেহারা বসে আছে এক জায়গাতে, পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করছে। নেহা, তোর এক্সাম কেমন হলো? হবে 40 বা 45 হতে পারে। আমারও সেম, অনেক হার্ড কোয়েশ্চেন। এমন কোয়েশ্চেন আমি জীবনেও পাইনি। ওরা গল্প করছে। হঠাৎ একটা বাচ্চা ছেলে এসে নেহার সামনে দাঁড়ায়। হাতটা পিছনে রাখা ছেলেটা। নেহা বলে, কিছু বলবা? টাকা নিবা? ছেলেটা মাথা নাড়িয়ে না করে। নেহা আবার প্রশ্ন করে। তাহলে? তখনই ছেলেটা পিছন থেকে হাত সামনে এনে নেহার দিকে বাড়ায়। একটা গোলাপের সাথে সাদা কস্টেপ দিয়ে আটকানো একটি লাল গোলাপ, সাথে নেহার সেই কলমটাও আছে। নেহা নিলয়কে সারা ভার্সিটিতে খুঁজছে তার এক্সাম শেষ হওয়ার পর, কিন্তু নিলয়কে নেহা খুঁজে পায়নি। শেষে একটা বাচ্চা ছেলে এসে ফুলসহ তারই কলমটি ফেরত দেয়। তার মানে এটা নিলয়ের কাজ। নেহা ফুলটা হাতে নিয়ে ছেলেটাকে একটা চকলেট দিয়ে ভার্সিটি থেকে চলে আসে নেহা। খেলা শুরু এখনও 3 দিন বাকি। পরশু ওদের এক্সামের রেজাল্ট। নেহা জানে প্রথম কে হবে। সবসময় ফাহিম ফার্স্ট হয়, আর নেহা কখনো সেকেন্ড বা থার্ড। নেহা বসে আছে বারান্দায়। হঠাৎ ওর ভাইয়া নীরব আসলো। কিরে, তোর সেই হাবাগোবার ছেলের কি খবর? এক্সাম ছিল না আজ? কেমন হলো? তুমি এসে তার কথা জিজ্ঞাসা করছো কেন? ফাজিল তুমি। আর এক্সাম ভালো হয়েছে, তবে আজকে মজার ঘটনাও ঘটেছে। অবশ্যই সেটা নিলয় কেন্দ্রিক, তাই না? ও ছাড়া ভার্সিটিতে কোনো বলদ আছে বলো? ওকে নিয়েই। বাহ, বল বল। আজকে এক্সাম ছিল, নিলয় আসছে 10 মিনিট লেট করে। আসছে আবার কলম আনেনি, ভাবা যায়? সবাই এটা শুনে হেসে দিয়েছে। বলো, সে বলদ না? আমি কলম দেই। আবার কি করছে জানো? এক্সাম চলাকালীন 40 মিনিট ধরে লিখেছে, তারপর বাকি মিনিট বসে থাকছে। নকলও আনেনি। আবার নাকি ওর হচ্ছেও না কিছু। কি করতেছে এখানে ভর্তি হয়েছিল কে জানে। বাহ, আসলেই তো বেশ বলদ মার্কা। 30 মিনিট বা তার বেশি সময় আগে থেকে ওর এক্সাম শেষ, মানে সে খাতা জমা দিয়ে চলে যায়। এক্সাম শেষে খুঁজি ওকে, কিন্তু পাই না। একটা বাচ্চা ছেলের কাছে গোলাপ সহ আমার পেন পাঠিয়ে দেয়। কি আজব ছেলে, তাই না? গোলাপ সহ? কি রে বইন, ঘটনা কি? উফ ভাইয়া, তুমিও না? নীরব মুচকি হাসছে নেহার কথা শুনে। নীরব আরও কিছু বলতে যাবে, তখনই দেখে গেট দিয়ে একটা গাড়ি প্রবেশ করে। গাড়ি থেকে রাজ নামলো। রিশানের ভাই রাজ। নেহাকে নীরব বলে, নেহা থাক, আমার এখন বের হতে হবে। কই যাবা? আরে ওই ছেলেটাকে ভার্সিটিতে দেখি মাঝে মাঝে। আরে চিনলি না? ও হলো এমপি রিয়াদ সাহেবের ছেলে রাজ, আমার পরিচিত। থাক, একটু ঘরে আসি। নীরব দ্রুত চলে যায় সেখান থেকে। নেহা রুমে আসে, নিলয়ের শার্টের দিকে তাকিয়ে থাকে। পরের দিন ভার্সিটিতে আসে নেহা। নিলয় আজকেও মিসিং। ফাহিম আর নেহা বসে আছে। লিমন আসে ওদের কাছে। ফাহিম প্রশ্ন করে, তুই না নিলয়ের রুমমেট? ও কিভাবে থাকে জানিস? রুমমেট, তবে সেটা নামে খালি, কিন্তু সে কখনো আমাদের সাথে কথা বলেনি। সে এক কোনায় বিছানা করে থাকে আর সব সময় কানে হেডফোন গুঁজে ফোন চাপতে থাকে। সে আজ কয়েকদিন ভার্সিটিতে আসে না। ও কি খালি শুয়ে থাকে? না, সেই এই কয়েকদিন তো মেসেও আসেনি। খালি ওর বিছানায় বালিশ পড়ে আছে, আর কিছুই নেই। আচ্ছা, তাহলে একটু খুঁজে দেখিও ওর বিছানা বালিশ কোনো কিছু পাওয়া যায় নাকি। কালকে কিন্তু রেজাল্ট, তার পরের দিন খেলা আছে। আমি আমার মতো টিম সিলেক্ট করেছি। নিয়ে তুই একবার দেখে নিস। আর নিলয় তো আছেই, দেখা যাক তোমার হিরো সেদিন কি করতে পারে। ওরা সবাই ক্লাস করে। নেহা দরজার দিকে বারবার তাকায়, কিন্তু নিলয়ের তেমন কোনো খোঁজ নেই। নিলয় যে কেন আসছে না এটা নেহা বুঝতে পারছে না। এটাও নেহা বুঝতে পারছে না যে নিলয়কে নিয়ে সে কেন এত ভাবছে। কোনো কারণও খুঁজে পাচ্ছে না সে। এভাবে সেদিনের মতো ক্লাস শেষ হয়। সেদিন রাতে লিমন নিলয়ের বিছানার কাছে আসে। বিছানা ঘেঁটে কিছুই পায় না ও।
যখন লিমন বালিশ সরায় তখন দেখে একটা কাগজ ভাঁজ করে রাখা। লিমন সেটা হাতে নেয়। এক ভাঁজ করা পেপারটি মেলায় সে। সেখানে তেরা বেঁকা হাতে কয়েকটা লাইন লেখা আছে কিছু। লিমন পড়ার চেষ্টা করে। নীল, তুই ভালো থাকিস রে। আমাকে কখনো খোঁজার চেষ্টা করিস না। আমি আর ভালো নেই, ভালো থাকতে পারবো না। নিজের খেয়াল রাখিস, কখনো ঝামেলা করিস না। এতটুকু লেখা পড়ে লিমন। কিন্তু এটা কার লেখা? লিমন তাড়াতাড়ি ছবি তুলে নিল লেখাটার। তারপর ফাহিম ও নেহার কাছে সেন্ড করে দেয়। আগের জায়গাতে পেপারটা রেখে ওদের মতো ওরা প্র্যাকটিস করতে চলে যায়। আজকে রেজাল্ট দেবে। নিলয় সবার আগে ক্লাসরুমে এসে বসে আছে। নেহা ভিতরে এসে দেখে নিলয় পিছনের বেঞ্চে বসা। নিলয়কে দেখে নেহার মুখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। নেহাকে কেমন খুশি খুশি লাগছে। নিলয় তার স্বভাব মতো বেঞ্চে মাথা দিয়ে শুয়ে থাকে। কিছু সময় পর স্যার প্রবেশ করলো। এটা মোহিত স্যার। সে এসে গুরুগম্ভীরভাবে সবার দিকে তাকালো। নিলয়কে দেখে উনি আজ কিছু বলল না। চুপচাপ ব্লুটুথ ইউজ মাইক্রোফোন মাথায় ঝুলিয়ে মুখের সামনে মাইক্রোবার নিয়ে বললেন, প্রতি মাস শেষে যে ক্লাস টেস্ট নেওয়া হয় সেটাতে রেজাল্ট আমার পরিচিত হয়ে থাকে, কিন্তু এবার তার ব্যতিক্রম ঘটেছে। আমি প্রথম দশকের নাম ঘোষণা করছি এবং 5টা সাবজেক্ট মিলিয়ে মোট 125 নম্বর হয়। সেই নাম্বারটাও তার নামের পাশে ঘোষণা করছি। 10 জনের তালিকাতে 10 নম্বরে আছে লিমন, সে 95 পেয়েছে। তারপর হৃদয়, মোস্তাক, এরা 95 ও 97 পেয়েছে। স্যার এভাবে এক এক করে সবার নাম ঘোষণা করলো। স্যার 3 নাম্বার পজিশনে কে আছে তার নাম ঘোষণা করার আগে থামলেন। এখন বাকি আছে 3 জনের নাম প্রকাশ। বাকি 6 জনের ভিতরে নিলয়ের নাম নেই। অবশ্য নিলয়ের নাম থাকবেও না ওরা জানে। নিলয় চুপচাপ সবার নাম আর নাম্বার শুনছে। স্যার বলল, এবার 3 নম্বর পজিশনে যে আছে সে হলো নিহা। 125-এর মধ্যে সে 120 নম্বর পেয়েছে। নিহা পুরস্কার নিয়ে যাও। নেহা সহ ফাহিম অবাক হয়, কারণ নেহা সেকেন্ড হওয়ার কথা, কিন্তু সে থার্ড। কিভাবে? এই টপক্রিতে আর কে যোগ হলো? নেহা যে স্যারের থেকে পুরস্কার নিয়ে আসে। একদম দামি ব্যাডমিন্টনের ব্যাট আর বই উপহার পেয়েছে সে। স্যার এবার 2 নাম্বার পজিশনের নাম ঘোষণা করলো। 2 নম্বরে আছে সবার পরিচিত ফাহিম। সে মোট 123 নম্বর পেয়েছে। ফাহিম, পুরস্কার নিয়ে যাও। ফাহিম সহ ক্লাসের সবাই হা হয়ে গেছে। মানে এতটা অবাক এর আগে কেউ হয়নি। ক্লাসে তখন কথার রোল পড়ে গেছে। কে প্রথম হয়েছে সেটা সবার মধ্যে এক প্রকার বলা বলির প্রতিযোগিতা চলল। স্যার সবাইকে চুপ করিয়ে দেয়। ফাহিম আসে স্যারের কাছে। একটা ক্রিকেট ব্যাট ও একটা হ্যান্ড গ্লাভস উপহার দেয়, সাথে কতগুলো বই। ফাহিম চুপচাপ নিজের জায়গাতে এসে বসেছে। সারা বছর প্রথম হয়ে এসেছে সে। তাকে টপকানোর মতো ওয়ে ভার্সিটিতে কেউ ছিল না, কিন্তু এবার সে দ্বিতীয়। তাহলে প্রথম কে হয়েছে? স্যার প্রথম জনের যখন নাম ঘোষণা করতে যাবে তখনই জীবন স্যার ক্লাসে প্রবেশ করে। স্যারকে দেখে সবাই অবাক, কারণ এই স্যার কখনো এভাবে কোনো ক্লাসে আসেন না। প্রিন্সিপালের থেকেও যেন উনি দামি। জীবন স্যার এসে মাইক্রোফোন নিয়ে বলে, বসো সবাই। পৃথিবীটা বিচিত্র। এখানে প্রতি সেকেন্ড, মিনিট, ঘন্টায় কত কিছু পরিবর্তন হয়ে থাকে। 1 সেকেন্ডে কারো জীবনও জীবন স্যারের মতোও বদলে যায়। হ্যাঁ, মজা করলাম। তোমরা কি জানো, এই ভার্সিটিতে আমি লাস্ট 10 বছরে পুরো ভার্সিটির সবার থেকে বেস্ট নাম্বার কেউ অর্জন করেনি। সে খালি তোমাদের ক্লাসের গর্ব নয়, বরং পুরো ভার্সিটির গর্ব এখন সেই। সব ক্লাস মিলিয়ে সেকেন্ড নাম্বার পেয়েছে ফাহিম। 123 নিয়ে সে পুরো ভার্সিটিতে সেকেন্ড। বাকিরা 21 অব্দি গিয়েই থেমেছে। যাই হোক, প্রথম জন ক্লাসের পক্ষ থেকে পুরস্কার তো পাবেই, সাথে সে জার্সি পাবে ভার্সিটির তরফ থেকে। এবার তাহলে প্রথম জনের নাম ঘোষণা করি। পুরো ভার্সিটির যে প্রথম হয়েছে তার নাম্বার হলো 125, আর নাম হলো নিলয়। জীবন স্যারের মুখ থেকে নিলয় নামটা শুনেই সবাই হা করে ঘুরে তাকায় পিছনে। সবার চোখ যেন ছানা ভরা। সবার মুখে তখন নিলয় নাম নিয়ে আলোচনা। জীবন স্যার নিলয়কে ডাক দেয়, নিলয়, এদিকে আয়। শুয়ে আছিস কেন? জীবন স্যারের কথা শুনে সবাই আরও অবাক হয়, কারণ ওনার কথা শুনে মনে হচ্ছে নিলয় যেন কতদিনের চেনা। নিলয় উঠে দাঁড়িয়ে হাসি হাসি মুখ নিয়ে জীবন স্যারের সামনে আসলো। জীবন স্যার নিলয়ের চুলগুলো টেনে বলে, আমি জানতাম তুই ছাড়া কেউ প্রথম হবে না। বাচ্চাদের সাথে পরীক্ষা দিলে এমন হবে। যাই হোক, পুরস্কার দিবে প্রিন্সিপাল স্যার, আসছেন উনি।
জীবন স্যারের সাইন করা টি শার্ট জার্সি উপহার পায় নিলয়। নিলয় সব পুরস্কার পেয়ে মোহিত স্যারের কাছে আসে। কানের কাছে মুখ নিয়ে নিলয় বলে, স্যার, আপনি মনে মনে ভাববেন না আমি নকল করেছি। আপনি নিজেই চেক করেছিলেন। এখনও আপনার পুরস্কারটা বাকি রইল স্যার, ওটা তোলা থাক। নিলয় জীবন স্যারের সাথে ক্লাস থেকে বের হয়। ফাহিম আর নেহা মোহিত স্যারের থেকে নিলয়ের খাতাটা নিল। খাতায় চোখ বোলাতে অবাক হয় ওরা দুজন। হাতের লেখা এতটা সুন্দর যে ওদের চোখ কপালে উঠে গেছে। আবার কোনো কোশ্চেনের কোনো ভুল আনসার নাই। নেহা নিলয়ের এই গুণ দেখে পুরো ইমপ্রেস। নিলয়ের ভিতরে যে এমন কিছু আছে ওরা তা জানেই না। তাহলে সে কেন এমন নিজেকে লুকিয়ে রাখে? ভাই কালকে কিন্তু আমাদের জুনিয়রদের সাথে ম্যাচ আছে। সুজনের কথায় রিশান হাসলো। জুনিয়রদের সাথে ম্যাচ? এটা নিয়ে ওরা আবার আলোচনাও করে। রিশান হেসে বলে, ধুর, রাখ তো তোর ম্যাচ। ওসব ম্যাচ নিয়ে সিরিয়াস নাকি? এমনিতেই জিতবো, ওদের নিয়ে ভাবছিস কেন? ঠিক আছে, তবে আগে যদি ব্যাট পড়ে ভাই হিউজ টার্গেট দিতে হবে। ও হ্যাঁ, এবারের আম্পায়ার কিন্তু জীবন স্যার থাকবে, সো এবার আর কোনো জোর নেই। ধুর, চুপ কর তো। আমরা এমনিতেই জিতবো, ওদের সাথে কোনো কাহিনীর দরকার নেই। ওকে, তাহলে চলো সবাই আড্ডা দিই। ওরা সবাই আড্ডা দিতে থাকে। তবে ভার্সিটিতে সবার থেকে নিলয় যে বেস্ট নাম্বার পেয়েছে এটা রিশানের মনে ঘুরপাক খাচ্ছে। কারণ এখানে স্পোর্টস এর উপরে বেশি নাম্বার দেওয়া হয়। যে ভালো খেলে প্রতি পরীক্ষাতে তাকে এক্সট্রা নাম্বার অ্যাড করে দেয়। তাহলে নিলয় কেন ফুলফিল নাম্বার পেল? ফাহিম নেহা নীরব বসে আছে। কে কে প্রথমে ওপেন করবে, কে কোন পজিশনে খেলবে, কে প্রথম বল করবে এসব আলোচনা করছে। সব শেষ করে নীরব বলে, আজকে তো তোদের রেজাল্ট দিল, এমন করলি? নিলয় প্রথম হয়েছে। গ্রেট, প্রতিভা দেখছিস, ছেলেটাকে তো দেখতে হবে। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না, তবে সে ট্যালেন্টেড, খুবই ট্যালেন্টেড। ওরা সবাই মিলে নিলয়কে নিয়ে আলোচনা করে। নেহার মাথার মধ্যে লিমনের পাঠানো নিলয়ের কাছে চিঠির কথা ঘুরতে থাকে। কে লিখবে নিলয়কে এই চিঠি? আর নিলয় ভার্সিটিতে আসে না, মেসেও থাকে না, তাহলে সে কোথায় থাকে, কি করে, পাত্তা কেন পাচ্ছে না তার? নেহা এসব ভাবতে ভাবতে নিজের রুমে আসে। নিলয় ওর তার চিঠিটা খুঁজতে থাকে। এটা তার কাছে একমাত্র উপহার। এটা হারালে নিলয় পুরো নিঃস্ব হয়ে যাবে। কিন্তু কে এই চিঠি নিলয়কে দিয়েছে? কার লেখা চিঠি এটা? নিলয় এত করে খুঁজছে কেন? আজকে ওদের সেই কাঙ্ক্ষিত ক্রিকেট ম্যাচ। চারপাশে দর্শক হয়েছে অনেক। নিলয়ের কোনো পাত্তা নেই। নেহার মন খারাপ লাগছে। তবে নিলয় সবার শেষে আসলো। প্রথমে নেহা ভেবেছিল নিলয় আসবে না। নিলয় আজকের খেলার ক্যাপ্টেন। নিলয় তার দলীয় জার্সি পরে নিয়েছে। নিলয় টসের জন্য আসে। টসে জিতে যায় নিলয়। নিলয় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। ফাহিম বলে, টসে জিতেছিলাম, ব্যাট নিতা, ওরা হিউজ টার্গেট দেবে, আমরা সেটা পূরণ করতে পারবো না। দেখা যাক কি হয়, চলো মাঠে যাই। সবাই মাঠের মধ্যে আসে। নিলয় সবাইকে বলে, তোমরা আমাকে চিনো না, আমিও চিনি না, তবে আজকের খেলায় আমরা একটা টিম, তাই আমরা আমাদের ফিল্ডিংয়ে বেস্টটাই দেব। ইনশাল্লাহ আমরা জিতবো। হৃদয় ভালো বল করে, ও প্রথম বল করুক। আচ্ছা। ম্যাচ শুরু হয়ে যায়। হৃদয় প্রথম ওভারে একটা 6 দিয়েছে আর একটা 4। রিশান ব্যাট করছে। মোট 15 ওভারের খেলা। খেলা চলতে চলতে 8 ওভার শেষ। রান সংখ্যা তখন 120 হয়ে গেছে। 4টা উইকেট পড়ে গেছে। আরও ওভার হয়, রান তখন 190। লাস্ট ওভার হবে এবার। রিশান এখনও আউট হয়নি, ওর রানও 90। সে এই লাস্ট ওভারে 10 করলে সেঞ্চুরি করে ফেলবে, সাথে দলীয় রান যে দাঁড়াবে 200। নিলয়ে বল হাতে নিল। কি ব্যাপার, লাস্ট ওভার কি তুমি করবে নাকি? হ্যাঁ। না না, তুমি করো না। যেটা বলি রিশান 6 মারবে, রান তখন অনেক হয়ে যাবে। অনেক তো হয়েই গেছে, দেখা যাক। যেও না তুমি বল করতে, কথা শোনো। নিলয় ক্যাপ্টেন, সে যা বলবে তাই হবে আজকে। নিলয় ক্যাপটা জীবন স্যারের কাছে দিয়ে ফার্স্ট বল করার পজিশন নিয়ে নিল। রিশান বলে, বল কর ভাই, তোর সব বলে 6 মারবো। নিলয় মুচকি হেসে হাত ইশারায় বেস্ট অফ লাক বলল।
নিলয় দৌড়ে আসে বল করতে। প্রথম বল ফুল স্পিডে ইয়র্কার। এত স্পিডের বল সচরাচর রিশান ফেস করেনি। প্রথম বলেই মিডল স্টাম্প উড়ে যায়। সবাই তাৎক্ষণিক শকিং দৃষ্টিতে তাকিয়ে থাকে নিলয়ের দিকে। রিশান বোঝার চেষ্টা করে কিভাবে বল এত ফোর্সে নিলয় করলো, আর সে ইয়র্কার সামলাতে পারল না কিভাবে। রিশান হেঁটে হেঁটে প্যাভিলনের দিকে যাচ্ছে। নিলয় ডাক দেয় রিশানকে, বলে, প্রতি বলে 6 হলো তো ব্রো? রিশান রাগী চোখে তাকায় নিলয়ের দিকে। নিলয় আবার সেকেন্ড বল করার জন্য এগিয়ে আসে। এটা গুড লেন্থে বল করতেই ক্যাচ তুলে দেয় নিলয়ের কাছে। সেকেন্ড বলেও আউট। এত গতির বল ওরা এখন অবধি দেখেওনি কেউ। নিলয় মুচকি হাসে। প্রফেশনাল বলার যেন নিলয়। থার্ড বল করে, কিপারের কাছে ক্যাচ তুলে দেয় ব্যাটার। হ্যাটট্রিক করে ফেলে নিলয়। তারপরে 3টা বল ব্যাটসম্যান যেন চোখেই দেখেনি। ওভার শেষ হতেই সবাই নিলয়ের কাছে আসে, অবাক হয়ে প্রশ্ন করে, ভাই এটা কি বল ছিল? এত গতি কিভাবে ছিল? এতটা গুড লেন্সে বল দেখিনি। কিভাবে মারবে ব্যাটসম্যান এই বল? নিলয় কোনো জবাব দেয় না। দ্বিতীয় ইনিংসের জন্য মাঠ থেকে উঠে আসে রিশানরা। 191 রানের টার্গেট দিয়েছে। শেষ ওভারে 1 রানও নিতে পারেনি রিশানরা, কারণ শেষ ওভারে নিলয় বল করেছে। নেহা এসে প্রশ্ন করে নিলয়কে, আরে তুমি যে এত ভালো বল করো, তা তুমি কেন আগে বল করনি? এমনি। আগে বল করলে ওরা এত রান করতে পারতো না? এত রান না করলে খেলবো কি? মানে? কিচ্ছু না। ফাহিম আর নেহা মিলে ওপেনার পাঠায়। দুজনে 3 ওভারের মধ্যে 30 রান করে আউট হয়ে আসে। ফাহিম নামে তখন। ফাহিম খেলতে থাকে, তবে রান রেট অনেক পিছিয়ে যায়। ফাহিম নিজে 5 ওভার খেলে 20 রান করে। এভাবে খেলা চলতে থাকে। 10 ওভার শেষ নিলয়দের। দলীয় রান সংখ্যা দাঁড়ায় 100। 5 ওভারে রান লাগবে এখনও 91। লাস্ট উইকেট বাকি, মানে নিলয় এখনও নামেনি। ক্রিজে আছে লিমন। নতুন ওভার, অর্থাৎ 11তম ওভারে বল করতে আসছে রিশান। নিলয় যখন ক্রিজে আসবে তখন রিশান নিলয়ের কাছে এসে বলে, তুই তো নাদান পোলা, নেহার ওড়নাটা নিতে পারলি না রে। তোর তো নিংটু হয়ে ঘুরতে হবে। ওই যে দেখ নেহার ঠোঁটটা কতটা কিউট। আজকে ওই ঠোঁটে আমি চুমু দেব রে। নেহার জায়গাতে তোর বোন থাকলে আরো ফিলিংস পেতাম। শালা কাওয়ার্ড। নিলয় রাগী চোখে তাকালো রিশানের দিকে। রিশান জিভ বের করে গালি দেয় নিলয়কে। নিলয় কিছু না বলে চলে আসতে যাবে, তখনই রিশান পা বাড়িয়ে দেয় নিলয়ের পায়ের দিকে। নিলয় রিশানের পায়ের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। সবাই হাসতে থাকে। নেহা আর ফাহিম বসে আছে চেয়ারে। মাঠের বাহিরে ফাহিম বলে, সরি নেহা, তোর জন্য কিছু করতে পারলাম না। চুপ থাক। বল খাইয়েছিস, রান করতে পারলি না। ম্যাচ তো শেষ, বাদ দে। নিলয় নেমেছে, দেখি কি হয়। রিশানের পায়ের ধাক্কায় পড়ে গেলে আর রিশান যে গতিতে বল করছে তাতে নিলয় বল আউট। নেহা চুপচাপ খেলা দেখতে থাকে। নিলয় স্ট্যাম্পের কাছে আসলো। রিশান দৌড়ে আসে বল করতে। অনেক স্পিডে বল ছোড়ে রিশান। আর তখনই নিলয় একটু পিছিয়ে এসে স্ট্রেট সোজা ব্যাট তুলে দেয়। 1 বলেই একটা 6। নেহা তো লাফ দিয়ে উঠল। সবাই তো অবাক। নিলয়ের প্রথম বলে 6 মারার স্টাইল দেখে রিশান পুরো হতভম্ব। রিশান গুড লেন্থে বল দিয়েছিল, কিন্তু সেটা যে এতটা জোরে 6 মারবে নিলয় কখনো রিশান ভাবেওনি। রিশান এবার বাউন্সার মারে। নিলয় রুম বানিয়ে লেগে ছক্কা হাঁকায়। গ্যালারিতে তখন পুরো নীরবতা ভর করেছে। নিলয়ের ব্যাটিং স্টাইল দেখে তো ওপাশে লিমন, ফাহিম আর নেহা অবাক। রিশানও কি কম অবাক হয়েছে? নিলয়ের চোখে রাগের প্রতিচ্ছবি। রিশান তাকে রাগিয়ে দিয়েছে। রিশান বল করতে থাকে আর নিলয় পরপর 6 মারতে থাকে। 5 বলে 5টা 6 মারছে নিলয়। রিশানের ইতিহাসে এই প্রথম কোনো ব্যাটার এমন নাকানি চুবানি খাইয়ে দিয়েছে। পুরো ভার্সিটি তো নিলয়ের 6 মারা স্টাইল দেখে চিৎকার করা শুরু করেছে। লাস্ট বল, নিলয় ক্রিজে। বোলার রিশান। নিলয়ের দিকে এগিয়ে আসে লিমন। মিনমিনে গলায় বলে, মানে আসলে তুমি এত ভালো খেলো কখনো জানতাম না। লাস্ট বলে কি সিঙ্গেল নেব? ওপাশে গিয়ে দাঁড়াও। 11তম ওভারের শেষ বল। নিলয় সেটাও ছক্কা হাঁকিয়ে দেয়। 6 বলে 6টা 6 মেরে নিলয় তখন দর্শকদের আগ্রহের শীর্ষে চলে গেছে। 12তম ওভারে লিমন আসে ক্রিজে। প্রথম বল ডট খেলেছে সে।
পরের বলে নিলয়কে সিঙ্গেল দিয়ে এপাশে আসে, ওপাশে নিলয় দাঁড়িয়ে প্রথম বলে 4 মারে। এভাবে খেলতে থাকে নিলয়। 1 ওভারে আর লাগবে 20 রান। লিমন আছে ওপাশে, প্রথম বলে সিঙ্গেল দেয়। 5 বলে লাগবে 19 রান। লাস্ট ওভার করছে রিশান একটা ইয়র্কার মারে, নিলয় ডিফেন্স করে। চাইলেই 2 রান নিতে পারে নিলয় দৌড়ে, কিন্তু নিলয় লিমনকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলে। 4 বলে তখনও 19 রান দরকার। রিশান আবার ইয়র্কার মারতে যায়, তখনই নিলয় উঠে এসে সেটা ফুল টস বানিয়ে 6 মেরে দেয়। এভাবে পরপর 2 বলে দুটো 6 মারে। ম্যাচ তখন 2 দলের সেম রানে এসে দাঁড়িয়েছে। পুরো গ্যালারি তখন নিলয় বলে চিৎকার শুরু করে দিয়েছে। রিশান বল করে, রিশান উত্তেজনায় নো বল দিয়ে বসে। নিলয় সেটাও 6 মেরে দেয়। নিলয়ের টিমমেটগুলো দৌড়ে আসে নিলয়ের দিকে, এসে নিলয়কে ধরে মাথার উপরে তুলে নাচতে থাকে। নেহা কেঁদে ফেলে নিলয়ের এমন ম্যাচ দেখে, যাকে তারা পাত্তা দিত না। সেই নিলয় আজকে দেখিয়েছে ক্রিকেট খেলা কাকে বলে। নিলয় নেহার হাত ধরল, রিশানের কাছে এসে দাঁড়ায়। সুজন ছেলেটা দৌড়ে গিয়ে নেহার ওড়নাটা আনে। নিলয় নেহার গায়ে ওড়না পরিয়ে দেয়। নিলয় বলে, নেহাকে সরি বল এখনই। আচ্ছা সরি। মাটিতে বস, মাথা নিচু করে নেহার পায়ের দিকে তাকিয়ে সরি বল। এই সরি বলেছি না, যা এখন। তোকে আমি সরি বলতে বলেছি না, সরি বল। পারবো না, যা এখান থেকে। তোকে যেটা বললাম সেটা কর। করবো না, কি করবি তুই? রিশান কথাটা শেষ করতেই নিলয় রিশানের টি শার্টের কলার চেপে ধরল। এক টান দিয়ে সোজা নেহার পায়ের কাছে নিয়ে আসলো রিশানকে। গলা চেপে হাত ধরে নেহার পায়ের কাছে রাখলো। নিলয় রেগে বলে, এবার সরি বল। সরি নেহা, আমাকে মাফ করে দাও। লিমন ভিডিও কর। নিলয় ভালো হচ্ছে না বলে দিলাম। চুপ, আজকে তোরা একটা কেউ কথা বলবি না। বেশ কিছু সময় এমন চলল। নিলয় ওদেরকে ছেড়ে দেয়। রিশান চলে যাওয়ার আগে নিলয়কে বলে, তোকে আমি কি করব তুই নিজেও জানিস না। নিলয় মুস্কি হাসে। রিশান চলে যায় ভার্সিটি থেকে বের হতেই রিশানের ভাই রাজের কল। রিশান রিসিভ করে না। রাজ কয়েকবার রিশানকে কল করে না পেয়ে আকাশকে কল করে। হ্যাঁ ভাইয়া বলেন। রিশান কই? ওরে ফোন দিয়ে ধরে না কেন? ভাইয়া রিশান আছে, তবে কথা বলার মুডে নেই। মানে কি? কেন, কি হয়েছে? ম্যাচ হারছিস নাকি? সব ঠিক আছে? না ভাইয়া, কিছু ঠিক নেই। ম্যাচ তো আজ হারছি, সাথে আমাদের অপমান তো করেছে। শেষে জুনিয়র ক্যাপ্টেন নিলয় রিশানের টি শার্টের কলার ধরে মেয়েদের পায়ের হাত দিয়ে মাপ চাইয়েছে। এখন রিশান রেগে আছে, সেটা ভিডিও করেছে এবং ভার্সিটির গ্রুপে পোস্ট করেছে ওরা। সব মিলিয়ে রিশান আর আমাদের অপমান করেছে নিলয়। কি? জুনিয়রদের এত বড় সাহস? ওর ছবিতে আমি উঠিয়ে নিয়ে আসি, তারপর ওরে যে কি করব সে নিজেও জানে না। ভাইয়া, আমার ব্যাপার আমাকে করতে দাও। হ্যাঁ, আমি ওকে উঠিয়ে আনবো, তবে তুমি শুধু বলো কোথায় আনবো, আর তুমিও সেখানে থাকবা। বাকিটা আমি দেখে নিব। আমাকে অপমান করার সাহস, আমাকে বেইজ্জতি করেছে নিলয়, সব কিছু তো আমাকেই দেখতে হবে। আচ্ছা, তাহলে একটা কাজ কর, ঢাকা সিটির যে অন্ধকার ব্রিজ আছে না, পরিত্যক্ত, ওই ব্রিজের নিচে নিয়ে আসবি, আমরা আছি। রাজ কল কেটে দেয়। রিশান রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে চলে যায়। সুজন বলল, ভাই তাহলে আমরা কখন কি করব? আজ রাতেই ওর মেসে গিয়ে ওর রুমে সব কয়টারে তুলে আনবি, মুখে কাপড় বেঁধে আনবি, যেন কেউ টের অবধি না পায় কই নিয়ে যাচ্ছে। শালাদের আধমোড়া করব, আমাকে সবার সামনে অপমান, বুঝবে ওরা। আচ্ছা তুই মাথা ঠান্ডা কর, সব হবে আজ রাতে, চিন্তা করিস না, প্ল্যান মাফিক সব হবে। ওরা চলে যায় ওদের মতো করে। নিলয়কে নিয়ে পুরো ভার্সিটি তখন উল্লাসে ফেটে পড়ছে। এমন ক্লাসিক ব্যাটসম্যান ন্যাশনাল টিম ছাড়া খুব কম দেখা যায়। নেহা তো নিলয়ের প্রতি অনেক ইমপ্রেস। সবাই যখন নিলয়কে নিয়ে ব্যস্ত, তখন নিলয় ফোনে কি যেন করছে। জীবন স্যার আসে নিলয়ের কাছে। স্যার বলে, বাচ্চাদের সাথে এমন হিংস্র খেলাটা না করলেও হতো। বাচ্চারা বড় হয়ে গেছে স্যার। জীবন স্যার মুচকি হেসে চলে যায়। নিলয় তার ব্যাগগুলো ব্যাগে ঢুকিয়ে নিজের মতো চলে আসতে থাকে। হঠাৎ পিছন থেকে কে যেন ওর ব্যাগ টেনে ধরে। নিলয় ঘুরতেই দেখে নেহা দাঁড়িয়ে। নেহা প্রশ্ন করে, কোথায় যাচ্ছ? আজকে আমাদের পার্টি, সেই পার্টিতে তুমি স্পেশাল গেস্ট। না, আমার পার্টি ভালো লাগে না। তাহলে কি ভালো লাগে? কালো রাত, অন্ধকার, ঝড় বৃষ্টি, শকুনের ডাক, লাল তাজা রক্ত, আত্মচিৎকার, হিংস্রতা, কুকুরের ডাক, পচা গলা গন্ধ, আমার এসবই ভালো লাগে।
এই থামো থামো, এসব কি জঘন্য কথা বলো তুমি? তোমার মতো একটা ইনোসেন্ট ছেলের এসব প্রশ্ন নাকি? ধুর, কি যে বলো। সাপ সবসময় ব্যাংকে খায়, কিন্তু ব্যাঙও যে সাপ খায় এটা অনেকে জানে না। উফ, এসব কথা রাখো তো। তোমার এসব পছন্দ না, তোমার কবিতা পছন্দ। তুমি আসলে কি আমি এক আন্দোলনের শেষে থাকা বোকাশোকা মানুষ, যার সারা জীবন সঙ্গে ছিল বেহমিয়ার নিঃসঙ্গতা। কপালের উনুনে বাস্ত জেরেমি বেহেলা। পৃথিবীর কাছে আমি এক প্রকার কুসদা। 4 ইঞ্চি চৌকোয় মাথা পেতে চিবিয়ে খাই কবিতা। বলা যায় আমি উন্নত জাতের জানোয়ার, মগজে অনিয়ম পেঁচিয়ে গিলে খাই কবির পাকস্থলী। নিলয়, দেখো, আমি এসব কথা বুঝি না। তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন অনেক হাসি এসেছিল, কেননা তুমি একদমই বাচ্চাদের মতো আবুল বলদ গাছের একজন। পড়াশোনা পারো না, খেলাও পারো না, এমন কিছু, কিন্তু সব ধারণা পাল্টে দিল। তুমি আসলে কে? বললাম তো আমি কে। বলতে পারো আমি একটা যাযাবর, যে হিংস্রতার প্যাকেট থেকে মাঝে মাঝে রক্ত বের করে তৃষ্ণা মিটায়। সেই রক্তের স্বাদ মিঠা নয়, বরং বীভৎস নোনতা স্বাদের। দেখা হবে হঠাৎ করে, আমাকে ভালোবেসে ফেলো না তুমি। নেহা চমকে ওঠে নিলয়ের কথাগুলো শুনে। নিলয় আর দাঁড়ায় না সেখানে, হনহন করে হাঁটা শুরু করলো। নেহা নিলয়ের কথাগুলো বোঝার চেষ্টা করে, কিন্তু এসব যেন নেহার মাথার উপর দিয়ে গেছে। নেহা কেবল নিলয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তবে নেহা নিলয়ের শেষ কথাটা ঠিকই বুঝতে পেরেছে, আর এতে নেহা আরও বুঝে যায় নিলয় বলদ নয়, নিলয় খুবই বুদ্ধিমান একজন। সে নিলয়ের প্রতি ইমপ্রেস, অথচ নিলয় তাকে ভালোবাসতে বারণ করলো। নেহা কি তবে সেই দিকেই যাচ্ছে? মানে নিলয়কে কি সে ভালোবেসে ফেলেছে? কিরে, তোর চ্যাম্পের কি খবর? কথা হলো, আসবে পার্টিতে? জানি না, বুঝলি ফাহিম, নিলয় অনেক রহস্যময়। সে যতটা নিজেকে সহজ করে দেখাচ্ছে আমাদের সামনে, সে কিন্তু আসলেই সহজ নয়। নিলয়কে যেন মনে হচ্ছে অন্য কিছু। আমারও তাই মনে হয়। দেখলি না জীবন স্যারের সাথে কত খাতির, অথচ এখানে আসছে মাসখানিক হয়নি, এর মধ্যে জীবন স্যারের জন্য ক্লাসে এসে গেছে। এর মানে কি? আবার প্রথমে সে ভাব নিল কিছুই পারে না, কিন্তু দেখ পরে সে ভার্সিটির টপ স্টুডেন্ট খেতাব পেয়ে গেছে। আর আজকে তো ক্রিকেট ম্যাচের কথা কি বলবো, মনে হচ্ছে কোনো অস্ট্রেলিয়ার প্লেয়ারদের খেলা দেখলাম। সে ওয়ান ম্যান আর্মি হয়ে ম্যাচ বের করে এনেছে, কিন্তু সে প্রমাণ করেছিল সে হাবাগোপা কিছুই পারে না। কথা বলে যা বুঝলাম, সে বেশ রহস্যময়। তাহলে চল আমরা ওর রহস্য খুঁজে বের করি। পারবি, তবে আমার একটা প্ল্যান আছে। নিলয়ের সাথে বন্ধুত্ব করব, তারপর দেখা যাক কি হয়। আস্তে আস্তে জানতে পারবো। এসব বাদ দে এখন, চল পার্টির আয়োজন করি। ওরা আবার সবার কাছে চলে যায়। নিলয় চলে আসে তার মতো করে। নওশেদ সাহেব চেয়ারে বসে আছে, হাতে একটা সিগারেট। নওশেদ সাহেবের সামনে একটা ছেলে দাঁড়ানো, ছেলেটার নাম শুভ্র। কাচের জানালা দিয়ে রাতের শহরটা দেখছে সে। নওশেদ সাহেব নীরবতা ভেঙে শুভ্রকে বলল, বললে না তো তোমার কি লাগবে? কবর থেকে উঠে আসা এক রক্ত জবা, নতমুখ হয়ে চেয়ে চেয়ে দেখছে জ্বলন্ত অগ্নিশিখা। আফ্রিকানদের ভাষায় যাকে মানিয়েছে বেশ। হায় আল্লাহ, এ কি ভীষণ তুখোড় ধ্বংসস্তূপ। মানে কি? আমি রাজত্ব চাই, যা আপনি দিতে পারবেন না। দেখো, এসব পাগলামি ছাড়ো, তুমি একটু বোঝার চেষ্টা করো, সবকিছু এত সহজে হয় না। আমার কোমরে গোজা পিস্তল, সেটা নিয়ে পিছনে টেনে গুলি রিলোড করে আপনার বাম পাশে হাত সোজা শাট করে গুলি করাটা সহজ, তাই না? নওশাদ সাহেব চমকে ওঠে। শুভ্র ঘুরে তাকায় নওশাদ সাহেবের দিকে। নওশেদ সাহেব ভয় পেয়েছে, চেহারায় তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সেটা দেখে শুভ্র বলে, আধুনিকতার ভঙ্গিতে বয়ে চলা বৃষ্টিও কত সাবলীল। বৃষ্টির ঘ্রাণ থেকে প্রথম স্পর্শের মুগ্ধতায় পৃথিবীর শুরু থেকেই কত মানুষ আদিমতম এই প্রাকৃতিক সৌন্দর্যকে অসংখ্য কবিতায় সুন্দর নামের স্থানের পাশে সঠিক বানানে বসালেন। বৃষ্টিপ্রীতি আর স্টকহোম সিনড্রোম আদতে একই শব্দ। এখানে পুরো পাড় জুড়ে থাকা হলদে মরিচবাতির নিচ দিয়ে লাশবাহী গাড়ি ঢুকে নিঃশব্দে। শীতের বাতাস বয়, তবে 25 ডিগ্রির এই বাতাসে শীত লাগে না। এই সৌন্দর্য দেখে শুধু চাপনিলের কথা মনে পড়ে। এই ভদ্রলোকের কাছে এসব সৌন্দর্যের মানে ছিল নর্দমায় ভেসে বেড়ানো একটি গোলাপ ফুল। অথচ কত শতদিন তিনি হাসি মুখে না খেয়ে বাঁচলেন, খালি পায়ে কত শত পথ পাড়ি দিলেন। জীবনের সৌন্দর্য আসলে মায়ের মতন, প্রায় প্রতিটা দিনই আলাদাভাবে বাঁচতে শেখায়। জীবন উপভোগ করুন। বাই।
ছেলেটা কথাগুলো বলে ঘর থেকে বের হয়ে যায়। নওশাদ সাহেব আরও একটি সিগারেট জ্বালায়। ঘেমে গেছে তিনি। এত কড়া গলাতে কথা কেউ নওশাদ সাহেবের সামনে বলেনি। ছেলেটার কথা বলার ধরন আচরণ বেশ আকর্ষণীয়। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের গল্পগুলো তোমাদের কাছে ভালো লাগলে, তোমাদের হৃদয় স্পর্শ করতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের মূল্যবান মতামত কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আর হ্যাঁ, গল্পটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমাদের পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবে। খুব শীঘ্রই আপলোড করা হবে পরবর্তী গল্প। ততক্ষণে আমাদের সঙ্গেই থাকো। আজকের মতো টাটা, বাই বাই।